মাত্র যারা জয়েন করলেন তারা কাইন্ডলি তাদের আইডিটা রিনেম করে নেন। প্রোগ্রাম, দেন হচ্ছে আপনাদের ব্যাচ, রোল অ্যান্ড হচ্ছে নেম। প্রভাস দা কি এসেছেন? অর্ণব, আপনি কি লাইনে এসেছেন? এমবিএর অর্ণব? হ্যাঁ, আছি। অর্ণব, ইয়েটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন, পার্ট টাইম ফুল টাইম ওই ইয়েতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। মইনুল হাসান সাহেব, জি আচ্ছা বলেন। আচ্ছা, আপনি একটা পার্ট টাইম ফুল টাইম লিস্টের কথা বলেছেন, আমি তো এরকম কোনো লিস্ট পাইনি। না না, পাবেন আপনি। হচ্ছে একটু ধৈর্য ধরেন, অর্ণব ওটা ইয়ে করবে, মার্ক করবে, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। বিবিএ এবং এমবিএ বেশ কিছু কয়েকজনই মানে এখনো জয়েন করেননি। রাফিয়া এবং অর্ণব দুজনেই দেখবেন কাইন্ডলি, সবাই যাতে জয়েন করে, কারণ ওয়ার্কশপে জয়েন করা ম্যান্ডেটরি। হ্যাঁ, তাহলে কন্টিনিউ করতে দিবে না, কিন্তু পরে কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। একজন ছাড়া, এমবিএর একটা মেয়ে মনে অ্যাপ্লিকেশন করেছে, ও ছাড়া বাকি আমরা 168 হওয়ার কথা।
যারা মাত্র জয়েন করলেন তারা কাইন্ডলি তাদের আইডিটা রিনেম করে নেবেন, প্রোগ্রাম, দেন হচ্ছে ব্যাচ, রোল অ্যান্ড নেম। রাফিয়া এবং অর্ণব, একটু কাইন্ডলি আপনাদের ব্যাচমেটদের বা গ্রুপে পোস্ট দেন, বেশ কিছু স্টুডেন্ট এখনো বাকি আছে জয়েন করার, তারা যাতে জয়েন করে ফেলেন। আচ্ছা, দিচ্ছি। রাফিয়া এবং অর্ণব, আপনাদের কাছে লিস্ট আছে, অ্যাটেন্ডেন্স নেওয়ার পর দেখেন কারা কারা জয়েন করেনি, কাইন্ডলি একটু নক দেন তাদেরকে। স্যার 2-4 মিনিটের ভিতরেই ইয়ে করবেন, শুরু করবেন সেশন।
বিবিএ এবং এমবিএ প্রোগ্রাম থেকে টোটাল 14 জন এখনো পার্টিসিপেন্ট আসেননি আর কি এই ইয়েতে সেশনে। কাইন্ডলি রাফিয়া এবং অর্ণব দেখবেন যে যারা আসেননি আমরা কিন্তু পরে কন্টিনিউ করতে দিব না, ওনাদের কোনো এক্সকিউজও পরে গ্রহণ করা হবে না। এটা যে ম্যান্ডেটরি এটা তো মনে হয় সবাই জানেন। রাফিয়া ওটা কি মেসেজ করেছিলেন? জি মনু ভাই, আমাদের বিবিএ 2 জন জাস্ট বাকি হিসাব একটু মতে। ওই দুজনকে একটু হ্যাঁ কাইন্ডলি হ্যাঁ বলেছি নক দিন। হ্যাঁ, বলেছি। অর্ণব আমিও বলছি সবাইকে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্যারকে বলতেছি তাহলে শুরু করার জন্য। অর্ণব স্যার আর 5 মিনিট পরে ঢুকবেন, কিন্তু এর মাঝখানে সবাইকে মানে আসতে বললেন। আপনি একটু দেখেন এমবিএ তে সবচেয়ে বেশি এইখানে এটা অনুপস্থিত দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই, দেখতেছি। রাফিয়া আপনার ফুল হয়েছে? সবাই চলে এসেছেন? না মনু ভাই, আমি নক করেছি, চলে ওনারা আসবে। কি এই রেসপন্স করেছেন? না। রেসপন্স করেননি? আপনি কিন্তু এটা হাইলাইট করে রেখেন, আমরা আচ্ছা ওটা দেখবো। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই তো তো অর্গানাইজেশন অ্যাটাচমেন্ট পেয়ে গেছেন না? ইন্টার্নশিপ সবার তো প্লেসমেন্ট হয়ে গেছে, এমন কেউ কি আছেন যে প্লেসমেন্ট হয়নি এখনো? সিটি ব্যাংকের থেকে তো আপনারা ফোন পাওয়া শুরু করছেন নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, ওই অফার লেটারটা কালকে পাবো। ওইটা কি তাহলে পরশু হ্যাঁ হ্যাঁ মানে অসুবিধা নেই, জমা অফার দিন তো সমস্যা নেই। পাওয়ার ওকে সাথে সাথে পাঠিয়ে দিবেন, ওকে। কালকেই পাঠিয়ে দিবেন। হ্যাঁ হার্ড কপি পাঠাবো না স্ক্যান করে সফট কপি? স্ক্যান কপিটা পাঠাবেন। যারা যারা অফার লেটার এখনো দেননি তারা কাইন্ডলি অফার লেটারটা কালকের মধ্যে দিয়ে দিয়েন, যে যে আম, organization
ভাইয়া আমি বলো। অফার লেটার কালকে একটা পাঠিয়েছিলাম, বাট ওইটা কম্প্যাটেবল ছিল না ফাইল টাইপটা কোনো পিসির সাথে, সো আমি আজকে আবার পাঠিয়েছি এটা কারেক্ট করে। ঠিক আছে, অসুবিধা নেই, পাঠিয়ে দিয়েছেন, না পেলে আমরা যোগাযোগ করব। নাম কি আপনার? আম ইভানা হক, ইমেল হ্যাঁ, অ্যাড্রেসে ইভানা ইভানা হক হক। পেয়েছি, হ্যাঁ জি, আমি ওকে দেখতেছি, ভাইয়া। পেয়েছি, হ্যাঁ, থ্যাংক ইউ। সেকেন্ডটা জি জি জি। রাফিয়া, দুজন কি আপনাদের ব্যাচের যারা ইয়া মানে এখনো যাদের রেসপন্স পাননি বা যোগাযোগ করতে পারেননি? হ্যাঁ মনির ভাই, আমি টেক্সট করে রেখেছি। ঠিক আছে, এরা তো ভালো আর মজারেরা তো দাম বেশি। সকালে কিন্তু যেতে হবে, না কিন্তু মার দিমার করে আসলাম। একটু কাইন্ডলি নোট করে রাখবেন, কথা বল। অনিম ইসলাম, অনিম অনিম নোট করে রাখেন। পেট্রোল পাম্পে পড়া আসলে তারপর আমি কাজের বড় কাজ করে গেলাম। অনিম, সেখানে লাইন দিতে হবে, গাড়ি লাইনে থাকবে। পড়া থাকবে গাড়িতে, গাড়ি চালাবে, অনিম, আগাতে থাকবে আর অফিসে যায় একজন কাজ মনুল ভাই আপনি আপনি মিউট করে দেন না। দালাল এটা তো লোকের দিয়ে করাইছে। ফাইনালি সবার আইডিটা একটু চেক করে নেবেন, ব্যাচ প্রোগ্রাম ব্যাচ আইডি এন্ড নেম এইভাবে আছে কিনা, যাতে এতে আমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ মইনুল, কি অবস্থা? সবাই কম বেশি চলে জি আসছে জি না? স্যার, স্যার জি স্যার ম্যাক্সিমাম চলে আসছেন, 7-8 জন আছেন আর কি, বাকি ঠিক আছে, আপনি আমাদের দেখেন টেক্সট আপনার দেওয়া ওখানে হয়েছে। রেকর্ডিং অপশন আছে নিশ্চয়ই, দেখেন তো আপনার ওখানে রেকর্ডিং অপশন পাইতেছেন কিনা। স্যার। সেশনটা রেকর্ড করেন, পরে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, এখানে সবাই গুড আফটারনুন। সবাই কি নাম, ব্যাচ, রোল নাম্বার দিয়ে রিনেম করে নাই তো দেখতে পাচ্ছি। আহনাফ শাহ, আপনার ব্যাচ কত? 85। আহনাফ শাহ, আহনাফ শাহ কি আমার কথা শুনতে পাচ্ছেন? নাই, সে কি লগ ইন করে চলে গেছে? দেখতেছি স্যার। আহনাফ শাহ, না এই যে অনেকেই হয়তো লগ ইন করে চলে গেছে। হুম, রাফিয়া কাইন্ডলি একটু দেখবেন, স্যার যাকে কল করতেছে ওকে একটু নক দেন। হ্যাঁ হ্যাঁ দেখছি। একজনকে ধরছি, এই সেই দেখা যাচ্ছে নাই। আহনাফ শাহ সে নাই। স্যার সবাই শুনছে, সবাই ব্যাচ করছে, উনি মানে লগ ইন করে স্যার। লগ ইন করে সে পালাই গেছে। ওরা একটা শোকজ করেন যে ও কোথায় গেছিল লগ ইন করে। ঠিক আছে, বাকি সবাই কম বেশি করছে। ঠিক আছে, এটা জেরিন, জাহরা জেরিন কে? জাহরা জেরিন, সৈয়দ সাইমা হুসেইন, আপনারা আছেন? আপনারা শিগগির জি স্যার আছি। রিনেম করেন ব্যাচ এবং রোল নাম্বার দিয়ে। জাহরা জেরিন কোথায়? জাহরা জাহিন, জেরিন বলছি, জাহরা জাহিন। মইনুল, আপনি চেক করেন কারা কারা আজকে অ্যাবসেন্ট। স্যার আমার সেশনের ফাঁকে আপনি এই পুরো ইয়েটা ওদের চেক করে ফেলেন, যারা অ্যাবসেন্ট তাদেরকে পরে শোকজ করা হবে। একজন মনে হয় শুধু হ্যাঁ, একজন স্যার দিছে, হ্যাঁ। হ্যাঁ, সো যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে শোকজ করা হবে, তারা পরবর্তীতে প্রসিড করতে পারবে না। জি স্যার। সুপারভাইজারের কাছে আমরা পাঠাই দিব সেটা। ঠিক আছে, স্যার জাহরা জাহিন কি আমার কথা শুনতে পাচ্ছে? জাহরা জাহিন এখনো রিনেম করছে না কেন? লগইন জয়েন করে হবে না? নাই নাকি স্যার? লগইন করে চলে গেছে কোথাও অন্য কাজে।
এখন সবার উদ্দেশ্যে এখন বলতেছি, এটা হচ্ছে এই যে রিপোর্ট রাইটিং সেশন, এই সেশন কিন্তু আগে ছিল না। আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আমি যখন ছাত্র ছিলাম তখন এই ধরনের কোনো সেশন ছিল না। বিগত 2-3 বছর আগে আমরা এই সেশন ইন্ট্রোডিউস করছি এবং তারপরে বাধ্যতামূলক করা হয়েছে সবার থাকাটা। তার কারণ কি জানেন? আপনারা একটু কথাবার্তা বলবেন মাঝে মধ্যে আনমিউট করে। এর কারণ কি জানেন? না স্যার। কারণটা হচ্ছে আইবিএ গ্রাজুয়েটদের একটা স্ট্রেংথ ছিল, আমি বলবো ছিল রিপোর্ট রাইটিং। ঠিক আছে, আমি নিজেই এটার বেনিফিট পাইছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইন্টার্নশিপ ডিফেন্সের সময় ইন্টার্নরা এমন সব রিপোর্ট নিয়ে আসতেছে যে আনবিলিভেবল, আমরাই লজ্জায় মারা যাই যে কি শিখাইলাম এদেরকে। হ্যাঁ, পুরা সময়, হ্যাঁ, যে কি রিপোর্টের কিচ্ছু ঠিক নাই। হ্যাঁ, রিপোর্টের ফরম্যাটিং ঠিক নাই, কি উল্টাপাল্টা কি লিখছে, ইন্ট্রোডাকশন ঠিক নাই, কনক্লুশন ঠিক নাই, যা তা অবস্থা। বলে এই রিপোর্ট নিয়ে অর্গানাইজেশনে গেলে আইবি এর মানিজ্য তো কোনোভাবেই কিছুই থাকবে না। ঠিক আছে, সো তখন ইয়ে করা হলো যে না ঠিক আছে, রিপোর্ট রাইটিং সেশন তখন ইন্ট্রোডিউস করা হলো। ঠিক আছে, সো দেখা গেছে যে যেটা স্ট্রেংথ ছিল সেটা একটা উইকনেস হয়ে গেছে। তো এই কারণে এই যে, এবং এটা সবচেয়ে পরবর্তীতে আমরা যেটা দেখলাম সবচেয়ে বড় কারণ যে কেন এরকম হয়। 40টা কোর্স করে বিবিএরা, এমবিএরা করে এমবিএ তে 20টা কোর্স, অলমোস্ট সব কোর্সেই রিপোর্ট থাকে, 1-2টা কোর্স বাদে, বা গেস্ট ফ্যাকাল্টিরা নিলে হয়তো থাকে না। তাহলে কেন তারা রিপোর্ট রাইটিং এর এই যাতা অবস্থা? তো তারপরে দেখা গেল যে আসলে সিরিয়াসনেসের অভাব। হ্যাঁ, যেটা হয় একটা ইন্টার্ন বা চাকরিতে ঢুকে এমন একটা অবস্থা যে এইটাই ধ্যান জ্ঞান হয়ে গেছে চাকরি, অথচ এইটা সবাই ভুলে যায় যে ইন্টার্নশিপ শেষ না হলে ডিগ্রিটা শেষ হবে না। বোঝা গেছে? আপনাদের ডিগ্রি কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা ইন্টার্নশিপ শেষ হলে তাহলে ডিগ্রির সার্টিফিকেটটা পাবেন। সো এই জন্য এই রিপোর্ট রাইটিং এবং ইন্টার্নশিপ, মানে সবচেয়ে বড় যে বিষয়টা ইন্টার্নশিপ রিপোর্ট, এটাকে যথাযথ গুরুত্ব দিতে হবে সবার। বোঝা গেছে? জি স্যার। এবং যারা জবে আছেন, হ্যাঁ, পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক, জব যারা ইন্টার্ন করে তারা তো সিরিয়াসনেসটা থাকেই, বিশেষ করে সিরিয়াসনেসটা কম থাকে যারা জবে আছেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে আপনার চাকরি, এই সার্টিফিকেট, এখন হয়তো চাকরি করতেছেন কিন্তু সার্টিফিকেটটা না পাইলে আজকে হোক আর 5 বছর 10 বছর পরে হোক প্রমোশনের সময় সার্টিফিকেটের খোঁজ পড়বে। সো ইন্টার্নশিপ ডিফেন্স ঠিকঠাক মতো পার না হইলে সার্টিফিকেট পাবেন না। সো এটা মাথায় রেখে ইন্টার্নশিপটাকে সিরিয়াসলি নিয়ে রিপোর্টটা করে ফেলবেন এবং সুপারভাইজারের সাথে যোগাযোগ করে রিপোর্টটাকে ফাইনালাইজ করবেন। ঠিক আছে, গত সেশনেও কিন্তু একজন রিডু খেয়েছে, সে আবার পার্ট টাইমার, মানে চাকরি করতো, সেখানে থেকে সে আবার রিডু খাইছে। সো আমি সবাইকে এই জন্যই বলবো যে পুরো রিপোর্ট রাইটিং জিনিসটাকে সিরিয়াসলি নেবেন। খেয়াল করবেন আপনার ইন্টার্নশিপ এটার একটা সেপারেট অবজেক্টিভ, আর রিপোর্ট যখন লিখছেন তখন রিপোর্টের অবজেক্টিভ সেপারেট। ঠিক আছে, সো রিপোর্ট কি করবেন সেটা যার একাডেমিক সুপারভাইজারের সাথে কথা বলে নিয়ে ঠিক করবেন, এবং সেখানে রিপোর্টের টপিক থেকে শুরু করে অবজেক্টিভ, মেথোডোলজি, যা বিষয় আছে আজকে আমরা যেগুলো আলোচনা করব, এগুলো সুপারভাইজারের সাথে কথা বলে ঠিকঠাক করবেন, তাহলে স্মুথলি ইন্টার্নশিপ ডিফেন্স পার হয়ে যাবেন। এবং ডিফেন্সের সময় যদি বিপদে পড়েন তখন সুপারভাইজার স্যার ম্যাডামও হেল্প করবে যে না, এই আমার সাথে যোগাযোগ করছে, কোনো কারণে হয়তো ওর একটু এটা মিস্টেক হয়ে গেছে। সো তখন ওয়ার্স্ট কেসে দেখা যাবে যে রিরাইট খেয়ে হলেও পার হয়ে যাবেন। কিন্তু যদি সুপারভাইজার স্যার ম্যাডামের সাথে যোগাযোগ না রাখেন তখন তো সুপারভাইজার স্যার ম্যাডামও আর বাঁচাইতে আসবে না, তখন বলবে যে না, এ তো আসেই নেই। তখন দেখা যাবে যে রিডু খাইছেন, আর রিডু খাওয়া মানে নেক্সট সেশনে আবার, মানে রিডু মানে তো এফ, নেক্সট সেশনে আবার রেজিস্ট্রেশন করে ইন্টার্নশিপ করতে হবে, এবং তখনও যদি আবার রিডু খান তাহলে কিন্তু আর সার্টিফিকেট পাবেন না। 2বার এফ পাইলে আইবিএ থেকে কিক আউট। সো এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। বুঝা গেছে? জি স্যার। তো যারা চাকরিতে তাদেরকে আমি বলবো যে অবশ্যই রিপোর্ট সাবমিশনের আমাদের ডেডলাইন হচ্ছে 14ই মার্চ যারা ফুল টাইম, আর পার্ট টাইমদের আমরা কবে দিছি? 24শে জানুয়ারি। মইনুল? জি স্যার, না স্যার, মার্চের। না, মার্চের 14 তো ফুল টাইম। পার্ট টাইমারদের কবে? 14 জানুয়ারি, 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি স্যার, 24শে জানুয়ারি। তাহলে আপনারা যারা চাকরিতে আছেন পার্ট টাইম এমবিএ, আপনাদের ডেট কিন্তু 24শে জানুয়ারি। আজকে অলরেডি 2 তারিখ। তো আপনাদের কিন্তু
সময় হাতে বেশি নাই। আপনারা কি সুপারভাইজারের সাথে কথা বলে টপিক ফাইনালাইজ করছেন? যারা পার্ট টাইমার তারা উত্তর দেন। না স্যার, এখন তো করা হয় নাই। তো 24 তারিখে রিপোর্ট জমা দিবেন কিভাবে? আপনাদের জন্যই তো তাড়াতাড়ি করতেছি। 10 তারিখের মধ্যে স্যার দিতে হবে, টপিকস দিতে হবে জমা। আমি বুঝছি, কিন্তু 10 তারিখের জন্য যদি সবাই ওয়েট করে তাহলে 24 তারিখে তো আর রিপোর্ট দিতে পারবে না। পারবে না স্যার। হ্যাঁ, ঠিক আছে। সো আর রিপোর্ট যদি কেউ দিতে না পারেন 24 তারিখে, অবশ্যই আগেই, ঠিক আছে, আগেই কমপক্ষে, আমরা যদিও 2 সপ্তাহ বলি, কিন্তু 2 সপ্তাহের সময় তো আপনার এখনই আর বেশি নাই। সো আপনি কমপক্ষে 7 দিন আগে হলেও সুপারভাইজারের পারমিশন নিয়ে অ্যাপ্লাই করে টাইম বাড়ায় রাখবেন। ঠিক আছে, কারণ আমরা 24শে জানুয়ারি যেহেতু দিয়েছি আপনাদের রিপোর্ট সাবমিশন, আমরা কিন্তু ফেব্রুয়ারির 5 থেকে 10-এর মধ্যে আপনাদের ডিফেন্সের ডেট দিয়ে দিব। ঠিক আছে। সো আপনাদেরকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দিতে চাই। এখন আপনারা যদি যাইতে না চান, যে আইবিতে থেকে যাবেন, তাইলে অবশ্য আলাদা কথা। হ্যাঁ, চাইলে 2-1 জন আইবিতে চাকরিও নিতে পারেন। শামসুল ওইখানে বলেন, হাত তুলছে শর্মিলি, বলেন। স্যার একটা জেনারিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি যেমন স্যার একটা ব্যাংকে চাকরি করছি, তো আমি আসলে আমার যে সুপারভাইজার চাকরিতে, তার সাথে কথা বললাম। সো আসলে কনফিডেন্সিয়ালিটির জন্য অনেক কিছু আমি চাকরি রিলেটেড রিপোর্টে দিতে পারবো না। সেক্ষেত্রে এখন আমি যদিও সুপারভাইজারের সাথে কথা বলি নাই, সেক্ষেত্রে কি ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু করা সম্ভব? কিছু আপনার এনিথিং সুপারভাইজার যেটা অ্যাপ্রুভ করবে সেটাই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। ইন্টার্নদের ক্ষেত্রে মানে আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি হচ্ছে ইন্টার্নশিপ সুপারভাইজার, একাডেমিক সুপারভাইজার। আইবিএর থেকে যে টিচার আপনার সুপারভাইজার, সে আপনাকে যে কোনো কিছু নিয়ে রিপোর্ট করাবে ডিফেন্স বোর্ডে। সে যদি বলে যে আমি এই টপিক দিছি, বাস শেষ, আমরা আর কিছু বলবো না। সেটা আপনাদের মেজরের সাথে কোনো লিঙ্কেজ না থাকলেও আমরা কিছু বলবো না। ঠিক আছে। আপনার মেজরের সাথে যদি লিঙ্ক নাও থাকে, ইন্টার্নশিপ সুপারভাইজার যা করাবে আপনাকে দিয়ে সেটাই আপনি করবেন। এই জন্যই যার ইন্টার্নশিপ সুপারভাইজারের সাথে যোগাযোগ করে টপিক ঠিক করে নেন। ওকে, এখন আমরা আজকের সেশনে চলে যাই। আমি বলে যাব। সরি স্যার সামহাউ আমার এখান থেকে রেকর্ডিংটা হচ্ছে না আর কি স্যার। আচ্ছা, না হইলে নাই, এখন আর। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন যেটা জিজ্ঞেস করতেছিলাম সেটা হচ্ছে যে আমি রেকর্ড করে কনভার্ট করে পাঠাইতে পারবো না, আমার এত সময় নেই। আচ্ছা স্যার। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এখন রিপোর্ট রাইটিং সেশনটা শুরু করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করলে অসুবিধা নাই। ঠিক আছে, আমি উত্তর দিয়ে যাব। আমি মূলত এখন রিপোর্ট ফরম্যাটিং নিয়েই বেশি কথা বলবো। ঠিক আছে, রিপোর্টের ফরম্যাট। রিপোর্ট আপনারা জানেন আমাদের রিপোর্ট কত রকমের। আমরা শর্ট রিপোর্ট এবং লং রিপোর্ট, তাই তো? আমরা এখন লং ফর্মাল রিপোর্ট নিয়ে কথা বলবো। লং ফর্মাল রিপোর্ট এবং ইন্টার্নশিপ, আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনারা ইন্টার্নশিপ এর টাইম পিরিয়ড শেষে একটা লং ফর্মাল রিপোর্ট জমা দিবেন। ঠিক আছে, লং ফর্মাল রিপোর্ট। সো লং ফর্মাল রিপোর্ট যেটা বললাম, যে অবশ্যই টাইম প্ল্যানিং করবেন। আপনারা তাড়াহুড়ো করে কাজ করবেন না। বিশেষত যারা চাকরি করেন, প্রয়োজনে অফিস থেকে ছুটি নিয়ে হলেও রিপোর্টের কাজ শেষ করবেন। ঠিক আছে। যেটা দেখা যায় যে আমাকে রিপোর্ট সাবমিশনের আগের দিন একজন ফোন করে যে স্যার অফিসে এই অ্যাসাইনমেন্ট পড়ে গেছে, আমি ছাড়া অফিস অচল, হ্যাঁ আমি ছাড়া আর এদের ব্যবসায় বন্ধ হয়ে যাচ্ছে, তো আমি আনফরচুনেটলি সাবমিট করতে পারতেছি না। সো এইসব কথাবার্তা আপনারা বলবেন না। এবং আপনাদেরকে সবাই এবার আমি রোববারে দিছি রিপোর্ট সাবমিশন, যাতে শুক্র শনি কাজ করতে পারেন। 24 তারিখ দিছি, আর ওইখানে ফুল টাইমারদের দিছি 14ই মার্চ। তো সবাইকেই আমি এবার শুক্র শনি ইনক্লুড করে দিছি। এর আগে টাইম দিত বৃহস্পতিবারে লাস্ট, আমি বৃহস্পতিবার না দিয়ে এবার রোববারে আপনাদের টাইম দিছি। তো শুক্র শনি এমনিতেই পাচ্ছেন, প্রয়োজনে আরো 1 দিন 2 দিন ছুটি নিয়ে নেবেন। ওকে, বুঝা গেছে? Yes, sir. এটাই বলছে যে বি শিওর টু লিভ টাইম ফর ফাইনাল প্রুফ রিডিং এন্ড চেকিং। প্রায় সময় দেখা যায় যে রিপোর্ট নিয়ে আসার পরে এমন সব এরর রয়ে গেছে যে ফাইনাল প্রুফ রিড একবার দিলে যেগুলো থাকতো না। সো এটার জন্য অবশ্যই টাইম রাখবেন, যে রিপোর্ট সাবমিশনের আগের দিন রিপোর্ট প্রিন্ট আউট করার জন্য টাইম ফিক্স করে, ডেডলাইন ফিক্স করে কাজ করবেন। ঠিক আছে। আর আমরা তো এখন মনে হয় অনলাইন সাবমিশনও নিচ্ছি। মইনুল, আমরা গতবার কি অনলাইন সাবমিশন অ্যাকসেপ্ট করছি? মইনুল নাই, মইনুল আবার কোথাও গেছে।
আচ্ছা, এটা পরে মইনুলের থেকে জানাই দিবে যে আমরা গতবার খুব সম্ভবত অনলাইন সাবমিশন স্যার গতবার আমরা অনলাইন শুধু প্লাজারিজম টেস্টের জন্য নিয়েছি, বাট হার্ড কপি ওগুলি আলাদা করে দিতে হয়েছে জমা। আচ্ছা, না আমরা অনলাইন অ্যাকসেপ্ট করি নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। ডিসিশন, এটা আমাদের ক্যারিয়ার সেন্টারে কিছু করার নেই। তো যাক, আমরা যেটা বলছিলাম যে আমরা লং ফর্মাল রিপোর্টের কি 3টা পার্ট, তাই তো? এটা তো জানেন আপনারা, জাস্ট রিভিউ করে দিই আমি। ফ্রন্ট ম্যাটার বা প্রিফেটরি পার্টস, রিপোর্ট বডি বা রিপোর্ট প্রপার, আর অ্যাপেন্ডেড পার্টস বা ব্যাক ম্যাটার। এগুলো তো আপনাদের জানা আছে সবার, সবাই তো বিজনেস কমিউনিকেশন কোর্স করছেন, জানা আছে না? এক্সপ্লেইন করলে ভালো হয়। হ্যাঁ, তা তো অবশ্যই করব, কিন্তু বলেন দেখি ফ্রন্ট ম্যাটারে কি কি আছে, কে বলতে পারবে? কেউ? Sir, introduction, objective, methodology. রং, ইন্ট্রোডাকশন হবে না, ইন্ট্রোডাকশন হচ্ছে রিপোর্ট প্রপারের পার্ট। ফ্রন্ট ম্যাটারে যেটা থাকবে, ফ্রন্ট ম্যাটার টাইটেল ফ্লাই, হ্যাঁ, টাইটেল ফ্লাই এর আগে একটা কভার থাকে, আপনি স্পাইরাল করেন আর হার্ড বাইন্ডিং করেন কভার, দেন টাইটেল ফ্লাই, তাই তো? কভার মানে হচ্ছে স্পাইরাল বাইন্ডিং এর যে সাদা বা নীল বা যে কালারের যে একটা প্লাস্টিকের কভার দেন, সেটাকে আমরা কভার বলতেছি। সো টাইটেল ফ্লাই হচ্ছে রিপোর্টের প্রথম পৃষ্ঠা। কভারকে তো আর কাউন্ট করবেন না। সো টাইটেল ফ্লাই, টাইটেল পেজ, লেটার অফ অথরাইজেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, ইট ইজ অপশনাল, যদি অর্গানাইজেশন থেকে অথরাইজ করে দেয় আর কি। তো এটা বেশিরভাগ আপনাদের ক্ষেত্রে এটা থাকবেই না হয়তো, বাট যেটা থাকবে সেটা হচ্ছে লেটার অফ ট্রান্সমিটাল, হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট পেজ। এগুলোর ফরম্যাট মনে হয় আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকনোলেজমেন্টটাও অনেক সময় অপশনাল, অ্যাকনোলেজমেন্ট নাও থাকতে পারে, বাট লেটার অফ ট্রান্সমিটাল অবশ্যই থাকবে। আচ্ছা, টেবিল অফ কন্টেন্টস, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। ইউজুয়ালি 15 পেজের কম রিপোর্ট হইলে, ইনফর্মাল রিপোর্ট হইলে টেবিল অফ কন্টেন্টস লাগে না, বাট আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। লিস্ট অফ ইলাস্ট্রেশনস থাকবে। এখন লিস্ট অফ ইলাস্ট্রেশনস, এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় আমরা লিস্ট অফ টেবিলস এবং লিস্ট অফ ফিগারস আলাদা করে দেই যদি বেশি থাকে, আদারওয়াইজ দুইটা মিলাই একসাথে লিস্ট অফ ইলাস্ট্রেশনস। গ্লোজারি থাকতে পারে, অপশনাল, দিস ইজ অপশনাল, এটা প্রিফেটরি পার্টেও থাকতে পারে, বেশি হলে এটা অনেক সময় অ্যাপেন্ডেড পার্টে চলে যায়। দেন এক্সিকিউটিভ সামারি। সো আমরা এই সিরিয়ালটাই মেইনটেইন করব। অনেক সময় এক্সিকিউটিভ সামারিটাকে টেবিল অফ কন্টেন্টস এর আগে রাখে, সেটা ভুল না, বাট আমরা একটা ফরম্যাট ফলো করতে চাচ্ছি। তো সবাই এক্সিকিউটিভ সামারিটা টেবিল অফ কন্টেন্টস এর পরেই রাখবেন। সেক্ষেত্রে টেবিল অফ কন্টেন্টস এ এক্সিকিউটিভ সামারিটাও যাবে, ওকে? আর পেজ নাম্বার কি হবে, পেজ নাম্বারের বিষয়টা আমি পরে আলোচনা করব, এটা সিরিয়ালি আসতেছে। সো টাইটেল ফ্লাই কি হবে, টাইটেল ফ্লাই থাকবে শুধু টাইটেল, ঠিক আছে? এটা কিন্তু এমএস ওয়ার্ড এর কভার পেজের সাথে কনফিউজ করা যাবে না, কভার পেজের মধ্যে আরো অনেক কিছু থাকে, বাট দিস ইজ অনলি টাইটেল পেজ, সরি টাইটেল ফ্লাই। আর টাইটেল পেজে থাকবে, টাইটেল পেজের ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই ফরম্যাটে টাইটেল পেজটা হবে, ঠিক আছে? এগুলো আপনারা পেয়েছেন তো সবাই? জি স্যার। ওকে, জি স্যার। এই অনুযায়ী আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা আরো আলোচনায় যাব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। টেবিল অফ কন্টেন্টে কি বললেন যে এক্সিকিউটিভ সামারি রাখবো নাকি রাখবো না? হ্যাঁ, যেহেতু এক্সিকিউটিভ সামারিটা টেবিল অফ কন্টেন্টস এর পরে থাকতেছে, তো টেবিল অফ কন্টেন্টস এর এক্সিকিউটিভ সামারিটা শো করবে। টেবিল অফ কন্টেন্টস এর সেই সব জিনিসই শো করা হয় যেগুলো টেবিল অফ কন্টেন্টস এর পরে থাকে, যেহেতু আমরা একটা সুনির্দিষ্ট ফরম্যাটেই যেতে চাচ্ছি। এমনিতে এক্সিকিউটিভ সামারি টেবিল অফ কন্টেন্টস এর আগে দেয়া যায়, দিলে ভুল হয় না, কিন্তু আমরা চাচ্ছি যে সবাই একটা ফরম্যাট ফলো করুন। তো সবাই এক্সিকিউটিভ সামারিটা প্রিফেটরি পার্টের লাস্ট এলিমেন্ট হিসেবে রাখবে। সেক্ষেত্রে এক্সিকিউটিভ সামারিতে পেজ নাম্বার পরে, তো টেবিল অফ কন্টেন্টস এ এক্সিকিউটিভ সামারি দিয়ে পেজ নাম্বারটা শো করবেন। পেজ নাম্বার আমি আবার আলোচনা করতেছি, সবার শেষে পেজ নাম্বার নিয়ে আমি আলোচনা করবো, আসতেছি, আমি সিরিয়ালে যাই। এরপরে রিপোর্ট বডি বলতে যেটা মেইন রিপোর্ট, সেখানে ইন্ট্রোডাকশন ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, হ্যাঁ, এবং এটারও পেজ নাম্বার হবে সেপারেট ওয়েতে, সেটা আমি পরে আলোচনা করতেছি। ইউজুয়ালি পেজ নাম্বার 1 এরা বেশি করে বলেন। দেন আমাদের চ্যাপ্টার গুলো আপনারা আপনাদের মতো করে ভাগ করবেন, 3টা 4টা চ্যাপ্টার, ডিসকাশন, সামারি, কনক্লুশন, রেকমেন্ডেশন থাকতেও পারে, নাও পারে। যদি কোনো ফাইন্ডিং ক্লাস লাগবে তো, তাহলে ক্লাস লাগবে মিউট করেন, যারা কথা বলছেন না সবাই মিউট করেন। ঠিক আছে, যেটা বলছিলাম যে রেকমেন্ডেশন থাকতে পারে, নাও পারে, যদি কোনো ফাইন্ডিংস এর কারণে রেকমেন্ডেশন দেওয়ার দরকার পড়ে তাহলে। তো আমরা আসতেছি এটাতে বিস্তারিত, যেটা আমরা বলতেছিলাম যে এরপরে ব্যাক ম্যাটারে থাকে রেফারেন্সেস আর অ্যাপেন্ডিসেস। আপনারা অবশ্যই ঠিকমতো রেফারেন্সিং করবেন। আপনাদেরকে ইন্টার্নশিপ গাইডলাইনের মধ্যে প্লেজারিজম সম্পর্কে বলে দেওয়া হয়েছে, তাই না? তো প্লেজারিজম চেক করা হবে যেহেতু, তো আপনারা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে রেফারেন্সিং করবেন। প্লেজারিজম পলিসিও আপনারা পেয়েছেন তো সবাই?
সবাই প্লেজারিজমের পলিসি পেয়েছেন তো? Yes, sir. জি স্যার তো হ্যাঁ, এখন আমরা সমস্যা খুব একটা পাই না, আমাদের প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে 20% কমই থাকে স্টুডেন্টদের। গত 2বার আমি দেখলাম যে না, 1-2 জন ছাড়া সবাই বেশ ভালোই ভাবেই কাজ করেছে। তো যাই হোক, এখন আমরা আসি প্রথম থেকে যদি যাই, টাইটেল ফ্লাই এ দেখেন একটা টাইটেল দিবেন ইফেক্টিভলি, ঠিক আছে? টাইটেলের কিছু গাইডলাইন আমরা দিয়ে দিচ্ছি। টাইটেলটা দিতে হবে এমন ভাবে কি যে ফার্স্টলি ইট প্রেডিক্টস দ্য কন্টেন্ট, হ্যাঁ, ইট ক্যাচেস দ্য রিডার্স ইন্টারেস্ট, এই যেগুলো একটা আমরা বলে দিচ্ছি কিছু আইডিয়া, ইউজুয়ালি নট মোর দ্যান 15 ওয়ার্ডস, ঠিক আছে? সো এটা টাইটেলটা আসলে রিপোর্টের অবজেক্টিভটাকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে? সহজ ভাষায় টাইটেলটা রিপোর্টের অবজেক্টিভটাকে রিফ্লেক্ট করবে, এবং ইনফ্যাক্ট আপনার ব্রড অবজেক্টিভটা হবে আপনার টাইটেলটাই আসলে অবজেক্টিভ ফরম্যাটে যদি আপনি লেখেন। সো সেটা টাইটেলটা অবশ্যই সুপারভাইজারের সাথে ডিসকাস করে, এবং ইনিশিয়ালি আপনি যে টাইটেল নিয়ে কাজ যাত্রা শুরু করছেন সেটা যদি চেঞ্জ করতে হয় সেটা একাডেমিক সুপারভাইজারের পারমিশন সহ চেঞ্জ করা যাবে, সুপারভাইজার পারমিট করলেই চেঞ্জ করা যাবে। আর অবশ্যই এটা পরে রিপোর্ট লেখা শেষ করলে প্রয়োজনে এটাকে রিভাইজ করা যাবে, একাডেমিক সুপারভাইজারকে দেখায় সেটা রিভিশনের প্রয়োজন হলে রিভিশন করবেন, ঠিক আছে? এসব ক্ষেত্রে আপনার সর্বোচ্চ নীতি নির্ধারক হচ্ছে আপনার একাডেমিক সুপারভাইজার। ওকে, এরপরে আসেন এক্সিকিউটিভ সামারি নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি, ঠিক আছে? এক্সিকিউটিভ সামারি ছাড়া অন্যান্য বিষয় নিয়ে তো কথা বলার দরকার নেই, লেটার অফ ট্রান্সমিটাল এবং এসবের ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন এক্সিকিউটিভ সামারি এটা লিখবেন কখন বলেন? রিপোর্ট লেখার পরে স্যার। সর্বশেষে রিপোর্ট লেখার পরে, কারণ এটা অ্যাকচুয়ালি কি, ইটস এ মিনিয়েচার রিপোর্ট, হ্যাঁ, দ্যাট সেজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন ফিউয়েস্ট ওয়ার্ডস। তো তার মানে এটা লিখতে হবে সবার শেষে, হ্যাঁ, তার মানে সামারাইজেস লেংথি রিপোর্টস, কারণ আমরা ধরে নিই যে এক্সিকিউটিভ সামারিটাই পড়বে, কি আইডিয়াস, কনক্লুশনস এন্ড আর্গুমেন্টস, ঠিক আছে? সো কি বলছে, ডিজাইন টু বি রিড অ্যালোন উইদাউট দ্য অ্যাকম্পানিং রিপোর্ট, তার মানে রিপোর্ট না পড়ে এক্সিকিউটিভ সামারি পড়লেই যে কেউ বুঝতে পারবে যে রিপোর্টের বিষয়বস্তু কি, ফাইন্ডিংস কি, ঠিক আছে? যদিও জেনারেল রুল অফ থাম্বে বলে যে এটা রিপোর্ট যত পৃষ্ঠা তার 5% বা 10% হতে পারে, বাট অ্যাকচুয়ালি এত বড় এক্সিকিউটিভ সামারি হয় না, ওই ধরনের রিপোর্ট হয় অ্যানালিটিক্যাল রিপোর্টের ক্ষেত্রে, মানে এক্সিকিউটিভ সামারি এরকম 5%, অ্যানালিটিক্যাল বা সায়েন্টিফিক রিপোর্টের ক্ষেত্রে, বাট ইউজুয়ালি আপনাদের কেসে এটা 1 পেজ বা 1.5 পেজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, খুব বেশি বড় এক্সিকিউটিভ সামারি হবে না, ঠিক আছে? কারণ এখানে এটা সবার শেষে সেম অর্ডারের যে অর্ডারের রিপোর্ট লিখছেন সেই অর্ডারেই থাকবে এবং সবার শেষে লিখবেন, এবং মূলত এখানে আপনি 1-2 লাইনের রিপোর্টের বিষয়বস্তুটা কি প্রথমে সেটা বলে, মেথোডোলজি নিয়ে এখানে বিস্তারিত বলার দরকার নেই কারণ মেথোডোলজি সেকশন আলাদা আছে, মূলত এখানে আপনার আসবে কি আইডিয়াস, ফাইন্ডিংস, সেটার আর্গুমেন্টস দিয়ে মানে সামারি অফ ফাইন্ডিংসটা এবং মানে কনক্লুডিং রিমার্কসটা, ঠিক আছে? সো এখানে অবশ্যই পেজ নাম্বার একটা পড়বে রোমান হরফে, পেজ নাম্বারের ফরম্যাটটা আমরা পরবর্তীতে আলোচনা করছি, এবং এটা আমরা দেখবো সোমবার শেষে। আর রিপোর্টের ভিতরে আরেকটা এন্ডিং সামারি থাকবে, এই দুইটা যদিও কন্টেন্ট সিমিলার বাট হুবহু সেম হবে না, ঠিক আছে? সো এক্সিকিউটিভ সামারিটা ঠিকঠাক ভাবে লিখবেন, কারণ ডিফেন্স বোর্ডে দেখা যায় প্রায় সময় স্যাররা এক্সিকিউটিভ সামারিটা একটু পড়বে, তো এখানটায় যদি ঠিক মতো না লেখেন তখন আপনাকে আবার ধরবে যে এটা কি লিখছে, সো এটা ভালোভাবে লিখবেন সবাই এক্সিকিউটিভ সামারি। আচ্ছা, এখন আসেন ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের চেক লিস্টটা বলে দিই। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কি থাকবে? ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে একজন বলার চেষ্টা করতেছিল যে ইন্ট্রোডাকশন যেটা সেটা থাকবে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, আপনি শুরু করবেন, শুরুতে কিছু জিনিস এক প্যারাগ্রাফ আপনি বললেন রিপোর্টের বিষয়বস্তু নিয়ে, তারপরে মূলত যেসব সাবহেডিং থাকবে সেই সাবহেডিং গুলো কি, প্রথম হচ্ছে অরিজিন অফ দি রিপোর্ট, হ্যাঁ, অরিজিন অফ দি রিপোর্টে আপনি কি লিখবেন যে দিস ইজ এ রিকোয়ারমেন্ট ফর দি ফুলফিলমেন্ট অফ ইউর বিবিএ অর এমবিএ ডিগ্রি, সো সেই কথাগুলো। দেন প্রবলেম এন্ড পারপাস, এইমস এন্ড অবজেক্টিভস, অবজেক্টিভে অনেকে গিয়া হ্যাঁ লেখে যে ইনিশিয়াল অবজেক্টিভ, হ্যাঁ, বা প্রাইমারি অবজেক্টিভ, সেকেন্ডারি অবজেক্টিভ, নো, আমরা খুব সিম্পল অবজেক্টিভ আমরা লিখি ব্রড আর স্পেসিফিক, আপনার টাইটেলটাই রিফ্লেক্ট করবে ব্রড অবজেক্টিভে, আর স্পেসিফিক অবজেক্টিভ হবে হচ্ছে স্পেসিফিক টাস্ক, যে স্পেসিফিক টাস্কগুলো পারফর্ম করলে আপনি ব্রড অবজেক্টিভটাকে পারসিউ করতে পারবেন, ঠিক আছে? সো সেইভাবে করেই আপনার অবজেক্টিভ লিখবেন। তারপরে অবশ্যই আপনার রিপোর্টের স্কোপ, দ্যাট ইজ বাউন্ডারি অফ দি রিপোর্ট, এটা লিখতে হবে। দেন লিমিটেশন, স্কোপের বাইরের বিষয়বস্তুগুলো, লিমিটেশনসে কখনো লিখবেন না যে লিমিটেড টাইম এন্ড বাজেট, কারণ এগুলা কোনো লিমিটেশনস না, ঠিক আছে? লিমিটেশনস হইতে পারে যে আপনি হয়তো কোনো একটা ডাটা সোর্স অ্যাক্সেস করতে পারেন নাই, অথবা আপনি স্টাডি করতে যখন গেছেন তখন হয়তো 5টা ভেরিয়েবল ছিল, তার মধ্যে আপনি 2টা ভেরিয়েবল বা 3টা ভেরিয়েবল স্টাডি করছেন, বাকি 2টা ভেরিয়েবল স্টাডি করেন নাই, সেগুলোকে স্কোপের বাইরে রাখছেন, ঠিক আছে? সো এইভাবে করে লিমিটেশনস লিখতে হবে, ওকে? আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস হতে পারে যদি আপনার
কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার হয় আপনার গ্যাপটাকে এস্টাবলিশ করার জন্য, তাহলে এখানে রাখতে পারেন। বাট ইউজুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ড অফ দি রিপোর্ট বা লিটারেচার রিভিউ যেটাই বলি না কেন, যদি সেটাকে আমরা চ্যাপ্টার 2 তে রাখি, যদি এটা মোর দ্যান 1 পেজ হয়। এবং একটা জিনিস খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড স্টাডি আর লিটারেচার রিভিউ কিন্তু এক জিনিস না। ব্যাকগ্রাউন্ড স্টাডিতে যে কোনো ডিসকাশন, বইয়ের কোনো থিওরি, এই জিনিসগুলো আসতে পারে। বাট লিটারেচার রিভিউ হলে আপনাকে অবশ্যই রিলেভেন্ট জার্নাল আর্টিকেলস, পেপারস এগুলো রিভিউ করে সেটা দিতে হবে। সেই জন্য আপনারা চ্যাপ্টার 2টার নাম ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে পারেন, লিটারেচার রিভিউ না করে। এগুলো আপনারা একাডেমিক সুপারভাইজারকে দেখায় ঠিক করে নেবেন। আচ্ছা, আর চ্যাপ্টার 1-এ আরেকটা জিনিস, এটা ব্যাকগ্রাউন্ডটা থাকতে পারে, নাও থাকতে পারে। ইউজুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আমরা চ্যাপ্টার 2-তে পাঠাই দিই। আচ্ছা, আর আপনার যদি মেথডোলজি ছোট হয় তাহলে সেটাও আপনি চ্যাপ্টার 1-এ রাখতে পারেন, সোর্সেস এন্ড মেথডস অফ কালেক্টিং ইনফরমেশন। বাট যদি এটাকে ইলাবোরেটলি আপনি আলোচনা করতে চান, ইউজুয়ালি এটাকে আমরা চ্যাপ্টার 3 বানাই, সেক্ষেত্রে আপনি এটাকে চ্যাপ্টার 3 করবেন। ঠিক আছে, ইউজুয়ালি মেথডোলজির মধ্যে আপনি কি আলোচনা করবেন, দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। এক, আপনার সোর্সেস অফ ইনফরমেশন, আপনার প্রাইমারি সোর্স কোনগুলো, সেকেন্ডারি সোর্সগুলো, সেগুলো স্পেসিফিক্যালি বলা। দেন এই সোর্সগুলোকে আপনি কিভাবে অ্যাক্সেস করছেন, দ্যাট মিন্স মেথড অফ ডাটা কালেকশন। এবং এই জায়গাটা দেখা যায় যে সবাই খুব ব্রিফলি লেখে, 4-5 লাইন বা 6-7 লাইনের মধ্যে মেথডোলজি লেখে। এই জায়গাটা আপনারা ইলাবোরেটলি লিখবেন, মেথডোলজিটাকে লিখবেন ইলাবোরেট করে। আপনি হয়তো প্রাইমারি ডাটা কালেকশন করেন নাই, বাট সেকেন্ডারি সোর্সকে কিভাবে অ্যাক্সেস করছেন সেটাও এখানে বিস্তারিত লিখবেন। ঠিক আছে, আর যদি প্রাইমারি ডাটা কালেকশন করে থাকেন তাহলে সেটার মেথডে আপনি কি ইন্টারভিউ নিয়েছেন, ইন্টারভিউ নিলে কতজনের ইন্টারভিউ নিয়েছেন, কাদের ইন্টারভিউ নিয়েছেন, ফোকাস গ্রুপ ডিসকাশন করে থাকলে সেই ফোকাস গ্রুপ ডিসকাশনটা কবে করেছেন, কোথায় করেছেন, সেটার যারা পার্টিসিপেন্ট ছিল তারা কারা ছিল। আপনি যদি সার্ভে করে থাকেন তাহলে আপনার সার্ভে মেথড কি ছিল, স্যাম্পলিং মেথড কি ছিল, হ্যাঁ, স্যাম্পল সাইজ, হ্যাঁ, স্যাম্পলিং ইউনিট, স্যাম্পলিং এলিমেন্ট, এই সব কিছু আপনার মেথডোলজির মধ্যে বিস্তারিত লিখতে হবে। সো প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টরা মেথডোলজি লেখে ব্রিফলি, খুব ব্রিফলি, হ্যাঁ, যে দ্য রিপোর্ট ওয়াজ কন্ডাক্টেড বাই বোথ প্রাইমারি এন্ড কালেক্টিং প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটা, খুব ব্রিফলি লিখে ছেড়ে দেয়। সো এত ব্রিফলি লিখবেন না, মেথডোলজি লিখবেন ডিটেইলে। বোঝা গেছে? সো সেই জন্য প্রয়োজনে চ্যাপ্টার 1-এ মেথডোলজি না লিখে আপনি সেপারেট চ্যাপ্টার করবেন। বাট চ্যাপ্টার 1-এ মেথডোলজি রাখা যায়, যদি আপনার হাফ পেজ বা লেস দ্যান 1 পেজ হয় আপনি চ্যাপ্টার 1-ই রাখতে পারেন। মোর দ্যান 1 পেজ হলে এটাকে সেপারেট চ্যাপ্টার করে ফেলাটা বেটার। ওকে, আর ইউ উইথ মি? Yes, sir. Yes, sir. আর কিছু জিনিস চ্যাপ্টার 1-এ থাকতে পারে, লাইক এনি ডেফিনিশনস, অ্যাব্রিভিয়েশনস অর অ্যাক্রোনিমস, যেটা আপনার শুরুতে ব্যাখ্যা দিয়ে দিলে পরবর্তীতে রিপোর্টটা ফলো করতে সুবিধা হবে, সেক্ষেত্রে সেগুলো চ্যাপ্টার 1-এ রাখতে পারেন। এবং ফাইনালি যে আইটেমটা হবে দ্যাট ইজ রিপোর্ট প্রিভিউ, দ্যাট মিন্স চ্যাপ্টার 1-এর পরে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 কোন চ্যাপ্টারে কি আছে সেটা আপনি রিপোর্ট প্রিভিউ বা রিপোর্ট আউটলাইনে আপনি বলে দিলেন যে চ্যাপ্টার 2 কন্টেইনস দিস, চ্যাপ্টার 3 ডিসকাসেস দিস, চ্যাপ্টার 4 দিস, এইভাবে করে আপনি এটা দিয়ে দিলেন। সো এটা মোটামুটি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের চেকলিস্ট। ওকে, এগুলো সবাই ফলো করবেন। কারো কোনো প্রশ্ন? স্যার, রিপোর্ট প্রিভিউটা কি নেসেসারি নাকি এটা অপশনাল? দেয়া ভালো, একটা ফর্মাল রিপোর্টে এটা দিতে হয়। আচ্ছা, লং ফর্মাল রিপোর্ট, আমরা বলতেছি লং ফর্মাল রিপোর্ট মানে এই রিপোর্টটা, তাহলে সেক্ষেত্রে কি হয় যে রিপোর্ট পড়ে সে হয়তো কোন চ্যাপ্টারে কি আছে এটা তার জানা থাকলে, যেমন ধরেন আপনি একটা খুব গুরুত্ব দিয়ে একটা চ্যাপ্টার করবেন কোম্পানি ওভারভিউ, যেটা আমাদের টিচাররা যারা রিপোর্ট পড়বে তাদের কাছে কোনো গুরুত্ব নাই, হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু এই কোম্পানিতে চাকরি পাইছেন আপনি মনে করেন যে এটা মনে হয় খুব ভালো করে দেওয়া দরকার, এবং এই জায়গায় সব কপি পেস্ট করবেন, প্লাজারিজম চেকে এই জায়গাটার কারণেই গিয়ে ধরা খাইবেন। ঠিক আছে, সো এই জন্য রিপোর্ট প্রিভিউ যদি দেখা থাকে যে চ্যাপ্টার 4 কন্টেইনস কোম্পানি ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি খুব সহজেই ওইটা স্কিপ করে ফাইন্ডিং চ্যাপ্টার কোথায় আছে ওইখানে চলে যাব। তো এই জন্য রিপোর্ট প্রিভিউ দেওয়া ভালো। আর আরেকটা জিনিস বলে দিই, এই কোম্পানি ব্যাকগ্রাউন্ড এইটা দিতে গিয়ে সবাই তো কোম্পানির ওয়েবসাইট থেকে কপি পেস্ট করবেন, এটা আমি জানি। সো এইটার কারণে কিন্তু প্লাজারিজম চেকে গিয়ে ধরা খাইবেন। সো এটা করার দরকার নাই, কোম্পানি ওভারভিউ ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড ব্রিফলি দিয়ে দিলেই হবে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এমন হইতে পারে যে কোম্পানি ওভারভিউ এর মধ্যে এমন একটা বিষয় আছে যেটা আলোচনা না করলে রিপোর্টের মূল বিষয়বস্তু বোঝা যাবে না, কারণ আপনারা হয়তো কোম্পানির একটা কোনো কিছু ইমপ্লিমেন্ট করছে বা কোনো একটা পলিসি নিতে যাচ্ছে, বা কোনো কিছু, বিশেষ করে মোবাইল কোম্পানিতে যারা ইন্টার্নশিপ বা জব করছেন তাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে ওই জিনিসটা আলোচনা না করলে আসলে রিপোর্টটা বোঝা যাবে না, সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসটা আপনারা দিবেন। বাট খেয়াল রাখতে হবে প্লাজারিজম চেকে যেন ধরা না খান, হুবহু কপি পেস্ট করবেন না। ওকে, ব্যাকগ্রাউন্ড আর লিট রিভিউটা একবার একটু বলবেন ডিসটিংশন?
কোনটা? ব্যাকগ্রাউন্ড আর লিট রিভিউ মানে ডিস্টিংশন স্যার। ডিস্টিংশন বলতে লিটারেচার রিভিউ হইলে আপনাকে অবশ্যই রিলেভেন্ট যে টপিক নিয়ে আপনি রিপোর্ট করছেন সেই টপিকের রিলেভেন্ট জার্নাল আর্টিকেলস পেপারস এগুলো রিভিউ করে সেগুলো রেফারেন্সে আপনাকে কোনো কিছু একটা এস্টাবলিশ করতে হবে। সে ধরেন আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো কিছু একটা করতেছেন, সে কাস্টমার স্যাটিসফ্যাকশন অফ মানে অনলাইন কোনো অনলাইন ইয়ে নিয়ে হয়তো আপনি রিপোর্ট করতেছেন। তো সেক্ষেত্রে এই অনলাইন প্ল্যাটফর্মের কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে রিলেভেন্ট যারা রিসার্চ করেছে, যারা স্টাডি করেছে, তাদের বিভিন্ন রিপোর্টের অ্যাবস্ট্রাক্ট বা ফুল রিপোর্ট যেটাই পান সেটা পড়ে তারা সেখানে কি আলোচনা করেছে বা কাস্টমার স্যাটিসফ্যাকশনকে মেজার করার কোনো একটা প্যারামিটার এস্টাবলিশ করার জন্য আপনার হয়তো সেই রিলেভেন্ট লিটারেচার গুলো পড়ে সেই অনুযায়ী আপনাকে জিনিসটা হয়তো এস্টাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিটারেচার রিভিউ হেডিংটা দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি ওইভাবে লিটারেচার রিভিউ করেন নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সেট করেছেন কোনো একটা থিওরির আলোকে বা কোম্পানির কোনো একটা প্র্যাকটিসের আলোকে, বাট সেখানে ওইভাবে জার্নাল আর্টিকেলের ওইভাবে রেফারেন্স নাই। তো সেক্ষেত্রে এটা ব্যাকগ্রাউন্ড স্টাডি বলাটাই ভালো। তো এই জিনিসগুলো আপনি সুপারভাইজারের গাইডেন্সটা নেবেন, সুপারভাইজারই আপনাকে এগুলো বলে দিবেন, ঠিক আছে? কোনো কনফিউশন অ্যারাইজ করলে এগুলো সুপারভাইজারকে দেখাবেন। যেটা হয় সমস্যা, আপনারা এগুলো সুপারভাইজারকে দেখান না, শেষ মুহূর্তে রিপোর্ট করেন, তখন এগুলো নিয়ে প্রবলেম হয়। আদারওয়াইজ এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। ওকে, ক্লিয়ার হইছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, এরপরে শেষের দিকে যেটা হবে, রিপোর্টের এন্ডিং এ গিয়ে কি হবে? রিপোর্ট আপনি তো মাঝখানে ফাইন্ডিংস টাইন্ডিংস দিলেন, সো বেসিক্যালি রিপোর্টের এন্ডিং এ আপনার সামারি, কনক্লুশন, রিকমেন্ডেশন, তাই তো? যে আমার রিপোর্টটা যে উদ্দেশ্য নিয়ে, যে টাইটেল, যে অবজেক্টিভকে সামনে দিয়ে করছি সেটা অ্যাচিভ হইলো কিনা। সো এখানে সামারি কোন জিনিসটা? সামারি হচ্ছে আমরা এন্ডিং এ একটা এন্ডিং সামারি দিই। দ্যাট মিন্স আমার ফাইন্ডিংস যখন আপনি চ্যাপ্টারটা আলোচনা করলেন, সেই ফাইন্ডিংস চ্যাপ্টারের মধ্যে একটা সাব হেডিং হইতে পারে সামারি অফ ফাইন্ডিংস। সেপারেট চ্যাপ্টার এটা না হলেও চলবে। এটা ফাইন্ডিংস যে চ্যাপ্টারটা আপনার হবে, ফাইন্ডিংস এন্ড অ্যানালাইসিস, সেইটার শেষে একটা সাব হেডিং এর আন্ডারে থাকতে পারে যে এন্ডিং সামারি, ঠিক আছে? কি হইতে পারে? এটা নট সেম অ্যাজ এক্সিকিউটিভ সামারি, বাট এখানে কি থাকবে? এখানে সামারি অফ মেজর ফাইন্ডিংস। তার মানে হচ্ছে আপনি ফাইন্ডিংস চ্যাপ্টারে তো বিস্তারিত সবকিছু আলোচনা করতেছেন, ফাইন্ডিংস এন্ড অ্যানালাইসিসের মধ্যে আপনি টেবিলস, ফিগারস, অ্যানালাইসিস দিয়ে আপনি অনেক কিছু আলোচনা করে গেলেন, বাট সেটার মূল কথাটা এন্ডিং সামারিতে আপনি রাখতে পারেন। এর উপরে বেস করে আপনি আসলে এক্সিকিউটিভ সামারিও লিখবেন, এর উপরে বেস করে আপনি আসলে কনক্লুশনও লিখবেন, ঠিক আছে? তো এখানে আসলে কোনো নতুন ইনফরমেশন নাই, জাস্ট আপনি ভিতরে ফাইন্ডিংস এন্ড অ্যানালাইসিসে যা কিছু আলোচনা করছেন তার মূল তার যে মানে নির্যাসটা আর কি, যাতে হাইলাইট অংশটা এখানে চলে আসবে আর কি, এন্ডিং সামারি। কারণ এর উপরেই ভিত্তি করে আপনি আসলে কনক্লুশন লিখবেন, ঠিক আছে? সো এটা রাখবেন, এটা ফাইন্ডিংস চ্যাপ্টারের একটা সাব হেডিং হিসেবে সামারি অফ ফাইন্ডিংস বা এন্ডিং সামারি, এইভাবে করে এই পার্টটা রাখবেন। দেন কনক্লুশনে কি? কনক্লুশন লেখার সময় প্রায় সময় দেখা যায় যে সবাই কনক্লুশনে গিয়ে সাহিত্য লেখা শুরু করে, তখন বোঝা যায় না যে এটা আমি ইন্ট্রোডাকশন পড়তেছি নাকি কনক্লুশন পড়তেছি। আর মনে রাখবেন কনক্লুশনটা আপনার ডিফেন্সের সময় স্যাররা পড়বে, তো কনক্লুশনটা ঠিক মতো লিখবেন, কনক্লুশনে গিয়ে সাহিত্য করবেন না। কনক্লুশনে আপনি কি করবেন? ইউ নিড টু কনক্লুড দ্য রিপোর্ট, যে আমি এই অবজেক্টিভকে সামনে রেখে রিপোর্টটা লেখা শুরু করছিলাম, সেই অবজেক্টিভ ফুলফিল হয়েছে কি হয় নাই, অ্যান্সার টু দ্য অবজেক্টিভ অর প্রবলেম। সো কনক্লুশন লিখবেন এইভাবে, এবং ফলোড বাই দ্য ফাইন্ডিংস, তার মানে কি বেসড অন দ্য ফাইন্ডিংস উই ক্যান কনক্লুড দ্যাট। সো এইভাবে কনক্লুশনটা লিখবেন, ঠিক আছে? কনক্লুশনের মতো করে লিখবেন, ইন্ট্রোডাকশনের মতো করে না, ঠিক আছে? প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে সবাই তো ওই যে রিপোর্ট কোন রকম করে, যারা বিশেষ করে, সবাই না, তখন দেখা যায় যে কনক্লুশনে গিয়ে কি লিখছে ছাতা মাথা, পুরো রিপোর্টের সাথে কোনো সম্পর্কই নেই। কি লিখছে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কি লিখছো ডিফেন্সের সময়, আর কোনো উত্তর নেই, তাকায় থাকেন। তো এরকম যেন না হয়। ইভেন এমনও হয়েছে, আমি বলি আপনাদেরকে, কপি পেস্ট করছে, কোনো একটা লাইন ইনকমপ্লিট, আরেকটা লাইন ঢুকে গেছে। তো এইসব যেন না হয়, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে কনক্লুশন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, রেকমেন্ডেশন আপনার যে মাস্ট তা কিন্তু নয়, থাকতেও পারে নাও পারে। আপনার ফাইন্ডিংস এর উপরে ভিত্তি করে আপনি রেকমেন্ডেশন দিবেন, জেনারিক রেকমেন্ডেশন দিবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে সব এক একজন রেকমেন্ডেশন করবে এরকম যে গভর্নমেন্ট শুড ডু দিস, তার মানে আপনি কবে রিপোর্ট করে গভর্নমেন্টে বলবেন, তারপর গভর্নমেন্ট এটা পলিসি নেবে। তো কখনো এরকম জেনারিক রেকমেন্ডেশন দিবেন না। রেকমেন্ডেশন কম থাকলে অফেন কনক্লুশন এন্ড রেকমেন্ডেশন একটা চ্যাপ্টারে আমরা রাখি, কিন্তু রেকমেন্ডেশন হবে কিরকম? রেকমেন্ডেশন হবে স্পেসিফিক। হ্যাঁ, যেমন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, হ্যাঁ, যে ওকে, হোম এন্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটিস ডিরেক্টলি এফেক্ট জব অ্যাটেন্ডেন্স এন্ড
পারফরমেন্স। তো ওকে ফাইন, তাহলে রেকমেন্ডেশনস কি হওয়া উচিত, সেরকম স্পেসিফিক একটা ফাইন্ডিংস এর সাথে লিংক করে প্রোভাইড ম্যানেজার্স উইথ ট্রেনিং ইন ওয়ার্কিং উইথ পার্সোনাল এন্ড ফ্যামিলি ম্যাটার্স, মানে স্পেসিফিক রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন হবে স্পেসিফিক, আপনি জেনারিক রেকমেন্ডেশন করবেন না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার রিপোর্টে রেকমেন্ডেশন নাও থাকতে পারে। ঠিক আছে, আমি যদি বলি যে ওকে টাইম ইজ দ্য ক্রুশিয়াল ইস্যু টু ব্যালেন্সিং ওয়ার্ক এন্ড ফ্যামিলি ইনকাম, so okay, institute a flexi time policy that allows employees to adapt their work schedule to home responsibilities. তার মানে আপনি রেকমেন্ডেশন দিবেন হচ্ছে স্পেসিফিক একটা ফাইন্ডিংস এর সাথে লিংক করে। প্রায় সময় দেখা যাবে যে রেকমেন্ডেশনস আছে কারো কারো রিপোর্টে, এইবার লাস্ট ইন্টার্নশিপ ডিফেন্সও হয়েছে, কোনো ফাইন্ডিংস কিছু নাই, সরাসরি চলে গেছে রেকমেন্ডেশনে। মানে হাউ কাম ইট ইজ পসিবল, আপনি কোনো ফাইন্ডিংস ছাড়া রেকমেন্ড করেন কিভাবে? তো রেকমেন্ডেশন তো করাই যায়, আপনি চেয়ার টেবিলে বসে আপনি তো বিরাট চিন্তুক সক্রেটিস, আপনি চিন্তা করে ফাইন্ডিংস রেকমেন্ডেশন করে দিলেন ফাইন্ডিংস ছাড়া। এবং এটা আমি বলার পরেও এই যে আপনারা 164 জন না 65 জন, এর মধ্যে আমি নিশ্চিত যে 10-15 জন এই ধরনের, মানে আরো বেশি হইতে পারে সংখ্যাটা, এরকম রেকমেন্ডেশনস নিয়ে হাজির হবে। রিপোর্টের কোনো ফাইন্ডিংস নাই, রেকমেন্ডেশনস। আপনারাই বলেন যে কোনো ফাইন্ডিংস ছাড়া আপনি কিসের ভিত্তিতে রেকমেন্ড করবেন? এবং ইন্টার্নশিপ ডিফেন্সের সময় ফাইন্ডিংস কিছু নাই, সরাসরি রেকমেন্ডেশন। মানে অদ্ভুত, আমি বুঝি না যে আমরা এত লজ্জা পাই যে আমরা কি পড়াইলাম আপনাদেরকে, যে আপনি একটা কোনো ফাইন্ডিংস ছাড়া সরাসরি রেকমেন্ডেশন আলোচনা করতেছেন। এটা কখনো সম্ভব যে কোনো ফাইন্ডিংস দেখাইলাম না আমি রেকমেন্ড করতেছি? বলেন, আপনারাই বলেন, সম্ভব এটা? স্যার সম্ভব না স্যার। তো বাট ইউ আর ডুইং ইট। এই লাস্ট ইন্টার্নশিপ ডিফেন্সের সময় এরকম কয়েকজন আসছে যাদের সরাসরি রেকমেন্ডেশন। তাহলে তোমার রেকমেন্ডেশন, ফাইন্ডিংস কোথায়? এই রেকমেন্ডেশন করলা, ফাইন্ডিংস কোথায়? কোনো উত্তর নাই। ওকে ফাইন, তুমি ডিফেন্সে দেখাচ্ছ না, তোমার রিপোর্টে আছে ফাইন্ডিংস এর সাথে লিংক করা? না, রিপোর্টেও নেই। সো এই ধরনের সিচুয়েশনে যেন আপনাদেরকে পড়তে না হয়, আপনার রিপোর্টের ফাইন্ডিংস এর সাথে লিংক করে যদি কোনো কিছু রেকমেন্ড করা যায় করবেন, আদারওয়াইজ রেকমেন্ডেশন ইজ নট ম্যান্ডেটরি। ওকে, বুঝা গেছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন? ওকে, এরপরে যেটা হবে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে আমাদের যেটা হবে অ্যালফাবেটিক্যাল হেডিং, অ্যাপেন্ডিক্স এ বি সি অথবা নিউমেরিক্যাল অ্যাপেন্ডিক্স 1 2 3 এভাবে করে থাকবে। আচ্ছা, আর রেফারেন্স, বাট রেফারেন্স থাকবে অ্যাপেন্ডিক্সের না, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের রেফারেন্স। দ্যাট মিন্স আমরা অনেক সময় টেক্সটের ভিতরে রিপোর্ট বডির মধ্যে বলে দেই যে এই জিনিসটা অ্যাপেন্ডিক্সে আছে। হ্যাঁ, লাইক দিস, যে সি অ্যাপেন্ডিক্স সি ফর ডিটেইলড ম্যাপ অফ দি এরিয়া, মানে লাইক দিস। এটা অবশ্যই রিপোর্টের ভিতরে রেফার করে রাখবেন অ্যাপেন্ডিক্সে কোনো কিছু যদি থাকে। অনেকের অ্যাপেন্ডিক্স নাও থাকতে পারে। অ্যাপেন্ডেড পার্টটার উদ্দেশ্য কি? অ্যাপেন্ডেড পার্টটা হচ্ছে রিপোর্টটাকে ভালোভাবে বোঝার জন্য কোনো কিছু যদি দেয়া থাকে সেটা থাকবে অ্যাপেন্ডিক্সে। সো সেক্ষেত্রে ভিতরে চ্যাপ্টারে যখন আলোচনা হচ্ছে তখন সেটা রেফারেন্স দিয়ে দিবেন যে এই বিষয়টা বিস্তারিত, এই ফিগারটা বা এই আলোচনাটা বা এই থিওরিটা অমুক অ্যাপেন্ডিক্সে আছে, যদি আপনার মোর দেন ওয়ান অ্যাপেন্ডিক্স থাকে। ঠিক আছে, সেটা রেফার করে দিবেন। আর অ্যাপেন্ডিক্সের ওই তো টাইটেল পেজ তো আলাদা থাকবেই। অ্যাপেন্ডিক্সের টাইটেল পেজ ফর অ্যাপেন্ডিক্স মানে অ্যাপেন্ডিক্স এ বি সি যেটা আইডেন্টিফাই করে দিচ্ছেন সেটাই। ঠিক আছে, এবং টেবিল অফ কন্টেন্টস অবশ্যই লিস্ট অফ অ্যাপেন্ডিক্সটাও অবশ্যই থাকবে, লিস্ট অফ অ্যাপেন্ডিক্সটা বলা থাকবে। আর অ্যাপেন্ডিক্সের পেজ নাম্বার সেপারেট হবে, তিন ক্ষেত্রে 3 রকম পেজ নাম্বার হবে। প্রিফেটরি পার্টে 1 নম্বর পেজ নাম্বার, একটু পরে সেটা বলতেছি। বডিতে একরকম, অ্যাপেন্ডিক্স আরেক রকম, আমরা ওটাতে আসতেছি। আচ্ছা, আর অনেকেই, বেশিরভাগ স্টুডেন্ট রিপোর্ট আউটলাইন দেয়, কিন্তু কয়েকজনে আছে দেখা গেল কোনো আউটলাইন ছাড়া রিপোর্ট নিয়ে আসবে। আউটলাইন ছাড়া রিপোর্ট ফলো করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, আউটলাইন আছে 2 রকম, আলফা নিউমেরিক। হ্যাঁ, কিন্তু আলফা নিউমেরিকটা কোনটার পরে কোনটা আসবে এটা মনে রাখা খুব ডিফিকাল্ট। লাইক আলফা নিউমেরিকের সিকোয়েন্স হচ্ছে এরকম, আপনি রোমান দিয়ে শুরু করবেন, দেন ক্যাপিটাল, দেন অ্যারাবিক নিউমারালস, দেন স্মল লেটার। সো এটা মাথায় রাখাটা খুব ডিফিকাল্ট। বেস্ট হচ্ছে আপনি এমএস ওয়ার্ডে ডেসিমাল আউটলাইন আছে, ইউজ ডেসিমাল আউটলাইন এবং হেডিংস এন্ড নাম্বারিংস। এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, সো যারা জানেন না তারা শিখে নেবেন। বাট অবশ্যই রিপোর্টে যেন আউটলাইন থাকে। হ্যাঁ, আউটলাইন, ডেসিমাল আউটলাইন ইউজ করবেন। 3rd লেভেল হেডিং পর্যন্ত যাবেন, ম্যাক্সিমাম 4th লেভেল হেডিং পর্যন্ত যাওয়া যায়, এর বেশি না। বাট 3rd লেভেল হেডিং পর্যন্ত যাওয়াটাই স্ট্যান্ডার্ড। লাইক দিস, এই যে 1.2.1 1.2.2, এর চেয়ে বেশি আর দরকার নেই। সো এই এমএস ওয়ার্ডে যদি আপনি অটোমেটিক সিলেক্ট করে দেন তাহলে আপনার এগুলা টেবিল অফ কন্টেন্টস জেনারেট করতে সুবিধা হবে। এগুলো যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। বাট অবশ্যই রিপোর্টে আউটলাইন থাকতে হবে। বলেন, যেরকম ইনডেন্ট করা আছে স্যার, ইনডেন্ট কি করতে হবে? এটাই তো বললাম যে এমএস ওয়ার্ডের যেটা বাই ডিফল্ট, এটা ইউজুয়ালি ইনডেন্ট করাটা নিয়ম আগে ফলো করতো, কিন্তু এখন যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করি, সো না করলেও সমস্যা নেই। আপনি ওই এমএস ওয়ার্ডের থেকে সরাসরি ওটা ইউজ করবেন,
ওটা ইউজ করলে আর ইন্ডেন্টেশন অল লেফট অ্যালাইন হলেও আমরা এটা অ্যাকসেপ্ট করি। বাট ইউজুয়ালি আগে এই যে দেখছেন না, এই যে এইগুলা ফলো করে করে মানুষ ম্যানুয়ালি করতো, তখন টেবিল অফ কন্টেন্টস জেনারেট করতেও কত জ্বালা যন্ত্রণা পোহাইতে হয়েছে আমাদেরকে আগে। এখন তো লাইফ ইজি হয়ে গেছে। আর কেউ যদি এন্ডনোট টেন্ডনোট ইউজ করে তাহলে তো আরো ভালো, অথবা ল্যাটেক্সের যদি রিপোর্ট লেখেন। ল্যাটেক্স পারে কেউ? ল্যাটেক্স? জি স্যার। তাহলে তো আপনি তো আরো ভালো জানেন এগুলা, ঠিক আছে। তো ওইসব ইউজ করলে এগুলা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার চমৎকার ভাবে কাজ করা যায়। সবসময় মনে রাখবেন পয়লা দর্শনদারি তারপর গুণ বিচারি। আপনার রিপোর্টটা আমরা আগে দেখি তারপরে এটা পড়ি। তো রিপোর্টটা দেখেই যদি মনে হয় যে না খুব সুন্দর করে তো রিপোর্টটা করছে, তাহলে আপনি অর্ধেক আগায় গেলেন, বুঝতে পারছেন। এবং এইটা সব সময় কাজ করে। আপনি অর্গানাইজেশনে আজকে যে রিপোর্ট রাইটিং সেশনটা আমরা আলোচনা করছি, তার কারণ কি? তার কারণ অর্গানাইজেশনে আপনাকে প্রচুর রিপোর্ট লিখতে হবে, আপনি যাতে সেখানে গিয়ে ভালোভাবে লিখেন। এন্ড বিলিভ মি, আমি এই আইবিতে জয়েন করার আগে যখন সরকারি চাকরি করতাম, আমি এই রিপোর্ট রাইটিং স্কিলের বেনিফিট সরাসরি পাইছি, ঠিক আছে। আমি একটা ট্রেনিং এ ছিলাম, সেই ট্রেনিং এর ট্রেনিরা তাদের থেকে আমি সব সময় রিপোর্ট রাইটিং এ বেশি মার্কস পেয়ে আসছি, ইররেসপেক্টিভ অফ দি কন্টেন্ট। তার কারণ হচ্ছে আমার রিপোর্টটা ওয়েল ফরম্যাটেড রিপোর্ট হইতো সবসময়। সো এইটা সবাই মাথায় রাখেন যে রিপোর্ট রাইটিং স্কিলটা যারা স্টুডেন্ট লাইফে গ্রুপে কাজ করার কারণে ফাঁকিবাজি করছেন, তারা এখন নিজের ইন্টার্নশিপ রিপোর্টটা লিখতে গিয়ে সবকিছু শিখে নেন। আমি জানি আপনাদের মধ্যে 2-4 জন আছেন যারা গ্রুপে কখনো রিপোর্টটা নিজে লেখেন নাই, গ্রুপমেট বন্ধু বান্ধবদের উপর দিয়ে পার হয়ে গেছেন। তাদের জন্য এটা শেষ সুযোগ, এই একটা রিপোর্ট নিজে নিজে লিখে এই রিপোর্ট রাইটিং স্কিলসটা অ্যাকোয়ার করেন। এটা সারা জীবন কাজে লাগবে। ওকে, এরপরে আমরা আগায় যাই। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, এখন এখানে আপনি আইদার টপিক হেডিং দিবেন আর টকিং হেডিং দিবেন। টকিং হেডিংটা কি? টপিক হেডিংটা হচ্ছে জাস্ট আমরা যেটা ইউজ করি, এই যে যেটা দেখাচ্ছিলাম এতক্ষণ, যে ইন্ট্রোডাকশন, অরিজিন অফ দি রিপোর্ট। সো দিস ইজ টপিক হেডিং। আর টকিং হেডিং হচ্ছে জাস্ট এটা একটু ইলাবোরেট করে, হ্যাঁ, যে একটু মানে ওই হেডিং এর আন্ডারে কি আলোচনা করা হয়েছে সেটাকে একটু হেডিং এর মধ্যে রিফ্লেক্ট করানো আর কি। সো এটা করতে গিয়ে আবার উল্টাপাল্টা করে ফেলবেন না, যে একটা হেডিং, সাব হেডিং, টকিং, একটা টপিক, এরকম করার দরকার নাই। টকিং হেডিং যদি দিতে না পারেন তাহলে গো ফর টপিক হেডিং, কারণ ইকুয়াল লেভেল হেডিংস এর মধ্যে প্যারালালিজমটা মেইনটেইন করতে হয়, ঠিক আছে। আর সবসময় মনে রাখবেন একটা সাব হেডিং এর পরে আর একটা সাব হেডিং আসবে না। একটা হেডিং এর আন্ডারে সাব হেডিং এর পরে মিনিমাম এক লাইন হলেও লিখতে হবে। সে ফর এক্সাম্পল আপনি দিলেন চ্যাপ্টারের নাম ফাইন্ডিংস এন্ড অ্যানালাইসিস, তার নিচেই আবার আরেকটা সাব হেডিং দিলেন ফাইন্ডিংস অফ কোয়ালিটেটিভ স্টাডি। এই হেডিং আর সাব হেডিং এর মাঝখানে কোনো টেক্সট নাই, এটা করা যাবে না। আপনি এক লাইন লিখবেন, দিস চ্যাপ্টার ডিসকাসেস দ্য ফাইন্ডিংস অফ দিস স্টাডি, এক লাইন লিখলেন, দেন তারপরে আপনি দিলেন যে ফাইন্ডিংস ফ্রম দি কোয়ালিটেটিভ স্টাডি। সো এটা সবসময় মেনটেন করবেন, হেডিং এবং সাব হেডিং এর মাঝখানে অন্তত এক লাইন হলেও লিখবেন। বুঝা গেছে? জি স্যার। একটু রেসপন্স না করলে অনলাইন তো খুবই বোরিং, আমার তো অনলাইন ভালো লাগে না। এখন আসেন খুব গুরুত্বপূর্ণ জিনিস, পেজ নাম্বারিং। এটা নিয়ে সবাই মেস আপ করবে কম বেশি। পেজ নাম্বারিং এ দেখেন এক্সিকিউটিভ সামারি পেজে পেজ নাম্বার পড়বে, ঠিক আছে। এক্সিকিউটিভ সামারি পেজে পেজ নাম্বার পড়বে হচ্ছে এই যে লোয়ার কেস রোমান হরফে, কিন্তু পেজ নাম্বারটা কত হবে আপনি শুরু থেকে টাইটেল ফ্লাই থেকে গুনে আসবেন। সো টাইটেল ফ্লাই, টাইটেল পেজ, দেন লেটার অফ ট্রান্সমিটাল, দেন অ্যাকনোলেজমেন্ট, তারপরে আপনার টেবিল অফ কন্টেন্টস ধরেন 2 পাতা, তারপর ধরেন টেবিল অফ এক্সিকিউটিভ সামারি। তো তার মানে 7, তাহলে 7 পড়বে। এখানে পড়বে মানে এখানে কিন্তু রোমান 1 পড়বে না, কারণ টাইটেল ফ্লাই তো একটা পেজ, ওখান থেকে গুনে আসবেন আপনি, গুনে 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 7, 8, 9 যত পেজ নাম্বার পড়ার কথা সেই পেজ নাম্বারটা পড়বে টেবিল অফ এক্সিকিউটিভ সামারি পেজে। বোঝা গেছে? টেবিল অফ কন্টেন্টস, লিস্ট অফ টেবিলস, লিস্ট অফ ফিগারস, এগুলো আননাম্বারড, এগুলো তো নাম্বারিং থাকবে না, ঠিক আছে। এগুলো খেয়াল করেন। এই জন্য সেকশন ব্রেকের ইউজটা জানতে হবে। যারা সেকশন ব্রেকের ইউজ জানেন না, এই সুযোগে সেকশন ব্রেকের ইউজটা জেনে নেবেন। অ্যাপেন্ডিক্সের পেজ নাম্বার শোনেন, 3 পার্টের পেজ নাম্বার 3 রকম। রোমান নিউমারালসে হবে হচ্ছে টেবিল প্রিফেটরি পার্টে, অ্যাপেন্ডিক্সে করতে হবে এইভাবে। অ্যাপেন্ডিক্স যদি আপনি নাম্বারিং দেন অ্যাপেন্ডিক্স 1, 2, 3, তাহলে আপনি দিবেন 1, 1, 1, 2, 1, 3, বা অ্যাপেন্ডিক্সে এবিসি দিলে A1, A2, A3, B1, B2, B3, এইভাবে করে অ্যাপেন্ডিক্সের পেজ নাম্বারিং করবেন। আর অ্যারাবিক নিউমারালস যেটা সেটা হবে রিপোর্ট বডি। দ্যাট মিন্স পেজ 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, ফার্স্ট পেজ অফ ইউর রিপোর্ট। রিপোর্ট বডির প্রথম পেজ হচ্ছে ইন্ট্রোডাকশন, পৃষ্ঠায় প্রথম পড়বে অ্যারাবিক নিউমারালস পেজ 1। এটা কেউ ভুল করবেন না, ওকে। আর পেজ নাম্বারটা অনেকে দেয় উপরে দেয়, বাম দিকে তো জীবনে
কারণ বাম দিকে পেজ নাম্বার দেখতে হলে পুরো পৃষ্ঠাটা উল্টাইতে হবে। পেজ নাম্বার হবে ডান দিকে অথবা মাঝখানে, লোয়ার লেফট অর সরি লোয়ার রাইট অথবা মানে বটম রাইট অথবা বটম মিডল সেন্টার্ড। ঠিক আছে, যাতে পেজটা একটু তুললেই পেজ নাম্বারটা দেখা যায়। কোনোদিন বাম দিকে পেজ নাম্বার দিবেন না, নেভার। পেজ নাম্বারিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আর কিছু এখানে জিনিস আছে, ট্রানজিশন রাখবেন। হ্যাঁ, ট্রানজিশনটা আপনাদেরকে মেইনটেইন করতে হবে। হেডিংস গুলা আপনাদের অবশ্যই সবগুলা হেডিং এর আন্ডারে সাব হেডিং দিয়ে মোটামুটি সবকিছু আপনি উঠায় নেবেন। হ্যাঁ, ইন্টারনাল প্রিভিউস গুলো ঠিক মতো থাকতে হবে। দ্যাট মিন্স আপনার একটা হেডিং এর মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন, কি হচ্ছে আগের সেকশনের সাথে, সেটার একটা ধারাবাহিকতা রক্ষার বিষয়গুলো থাকবে। এগুলো স্লাইড গুলো আপনাকে দিয়ে দিব, এগুলো দেখে নিয়েন। প্রয়োজনে ইন্টারনাল সামারি করবেন। হ্যাঁ, ইন্টারনাল সামারি যে করতেই হবে এমন কোনো কথা না, বাট এক সেকশন থেকে আরেকটা সেকশনের একটা জানি লিংক থাকে। আর অবশ্যই ভিজুয়াল ইফেক্ট তো আপনারা দিবেনই, ঠিক আছে? আর ক্লিয়ারলি যেন দেখা যায়, একটা ভিজুয়াল যদি পোর্ট্রেটে না দিয়ে ল্যান্ডস্কেপে দেখলে ভালো হয়, তাহলে অবশ্যই সেটা সেভাবে করেই দিতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, কোনো কথাবার্তা ছাড়া একটা ভিজুয়াল যেন না আসে, হঠাৎ করে একটা টেবিল বা ফিগার যেন চলে না আসে। সবসময় মনে রাখবেন যে টেবিল বা ফিগার কিন্তু কখনোই টেক্সটের রিপ্লেসমেন্ট না, ঠিক আছে? একটা টেক্সট আলোচনা করে তার সাথে ভিজুয়ালটা আসবে। আইদার আপনি বলা শুরু করে মাঝখানে ভিজুয়াল দেন আবার লেখা কন্টিনিউ করলেন, অথবা আপনার ডিসকাশন শেষ করে তারপরে ভিজুয়ালটা দিলেন। বাট অবশ্যই এই ভিজুয়ালটা মানে দ্যাট মিন্স টেবিল বা ফিগারটা কখনোই আপনার টেক্সটকে রিপ্লেস করবে না, ঠিক আছে? আর ফুল পেজ ভিজুয়াল হইলে সেটা আপনার ডিসকাশনের পরে রাখবেন, ঠিক আছে? তার মানে আবার এই না যে আপনি একটা টেবিল বা ফিগার দিলেন, একটা টেবিল দিয়ে টেবিলের সবকিছু আলোচনা করবেন, সেটাও না। অ্যাটলিস্ট টেবিলটা কি বিষয়, টেবিলের মূল কোনো একটা জিনিসকে হাইলাইট করার দরকার হলে সেটা ডিসক্রাইব করবেন। টেবিল দিয়ে আবার সেই টেবিলের মধ্যে প্রত্যেকটা 10টা আইটেমরেই আবার আপনি বিস্তারিত বর্ণনা করলেন না, সেটা না। বিষয়টা হচ্ছে টেবিলটা কেন, এবং টেবিলটা দিলেন, টেবিলটার মধ্যে মূল জিনিসটা কি, মূল আলোচনাটা কি, বা কোন জিনিসটাকে হাইলাইট করা আলোচনা করা দরকার, সেইটুকু শুধু বলবেন। ওকে, এটা কি বুঝাইতে পারছি? Yes, sir. Yes, sir. Text does not need to explain everything in the visual. আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই এটার ক্যাপশন দিতে হবে। টাইটেল অফ দি টেবিল টেবিলের উপরে থাকবে, আর টাইটেল অফ দি ফিগার থাকবে ফিগারের নিচে। আর সোর্স বলে দিবেন, টেবিলের নিচে ফিগারের নিচে সোর্স বলে দিবেন, ঠিক আছে? আর টেবিল যদি এক পেজ যদি কোনো রেফারেন্স নেই, তাহলে সেভাবে কিভাবে সোর্সটা লিখবো? সোর্সে ওটার প্লেস হোল্ডারটা দিয়ে দিবেন, আর রেফারেন্সের ডিটেইলস থাকবে। ওকে স্যার। আর অবশ্যই যদি টেবিলটা এক পেজের বড় হয়, তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে স্প্লিট করবেন প্রয়োজনে, হেডার রোটাকে রিপিট করে দিবেন। এগুলো ভুল করবেন না, ঠিক আছে? আর টেবিল আর ফিগার নাম্বার করার উপায় আছে। এক হচ্ছে আপনি সিকোয়েন্সিয়ালি গেলেন, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, পুরো রিপোর্টে এক সিরিয়ালে গেলেন, ফিগার 1, ফিগার 2, অথবা চ্যাপ্টারের সাথে মিল রেখে বইয়ে যেভাবে করে চ্যাপ্টার 1 এ যদি, আর এটা হচ্ছে বেশি যখন টেবিল আর ফিগার থাকে, বাট আপনাদের ক্ষেত্রে তো এত বেশি থাকবে না। সো আপনারা নরমালি একটা সিরিয়াল ফলো করলেই হবে, পুরো রিপোর্টে টেবিল 1, 2, 3, ফিগার 1, 2, 3, এবং এটা লিস্টটা যেন শুরুতে থাকে। ওকে, সো এটা তো বলে ফেলছি, যা বলার রিইনফোর্সেস টেক্সট কম্প্যারিজন এগুলো বলে ফেলছি। এখন আর কিছু ইস্যুস বলি, সেটা অবশ্যই অ্যাব্রিভিয়েশনস, অ্যাক্রোনিমস, সিম্বলস, এগুলো যেগুলো প্রথমবার আসবে তখন ডিটেইলস থাকবে। পরে আপনি যেমন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্র্যাকেটে আইবিএ, এটা প্রথমবার লিখলেন, তারপরে রেস্ট অফ দ্য রিপোর্ট আপনি আইবিএ 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 লিখে গেলেন। আর লেফট সাইডে 1.5 ইঞ্চ মার্জিন রাখবেন, কারণ বাধাইয়ে 0.5 ইঞ্চ চলে যাবে। সো এই জিনিসগুলা খেয়াল করবেন। আর ইউজুয়ালি আপনি টাইপস নিউ রোমান 12 পয়েন্টে এটা রিপোর্ট করবেন, কোনো ঝামেলা নাই। আর সিঙ্গেল স্পেসিফিং জাস্টিফাইড, আর প্রত্যেকটা চ্যাপ্টার নতুন পৃষ্ঠায় স্টার্ট করবেন। এইটা অনেকেই ভুল করে, আবার অনেকে বাড়তি করে, চ্যাপ্টারের আগে একটা ব্ল্যাঙ্ক পেজে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এভাবে লেখে, সেটাও দরকার নাই। ওইটা না করলেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার একটা সেপারেট পেজে তৈরি করবেন। অনেক সময় কি হয় যে 2 লাইন চলে গেছে পরের পৃষ্ঠায়, তাহলে আপনি টেক্সটটাকে এমন ভাবে রিরাইট করেন যাতে ওই 2 লাইন আগের পৃষ্ঠায় শেষ হয়ে যায়, নাহলে ওটা দেখতে খারাপ লাগে, ঠিক আছে?
কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আর চ্যাপ্টার টাইটেল এট দি টপ অফ দিস স্টাডি, প্রত্যেক চ্যাপ্টারটা যখন শুরু হচ্ছে, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 ব্যাকগ্রাউন্ড স্টাডি, চ্যাপ্টার 3 মেথডোলজি, চ্যাপ্টার 4 কোম্পানি ওভারভিউ, চ্যাপ্টার 5 ফাইন্ডিংস অফ দি স্টাডি। সো এইভাবে করে টাইটেলটা উপরে থাকবে। এটা তো আপনি যদি হেডিং ইউজ করেন তাহলে এটা অটোমেটিক্যালি আসবে। সো এমএস ওয়ার্ডে হেডিং ইউজ করলে আর এটা নিয়ে বলার কিছু নেই। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করেন, আমার যা বলার দরকার ছিল আমি বলে ফেলছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আগের ইয়াতে মানে স্পেসিংটা 1.5 তো বলা ছিল স্যার, আই এম নট শিওর। স্পেসিং 1.5 আমরা কি গাইডলাইনে 1.5 দিছি? গাইডলাইনে কি আছে? গাইডলাইন দেখেন কি আছে। স্যার গাইডলাইনে স্যার 1.5 লেখা স্যার। আচ্ছা তাহলে 1.5 দিয়ে অসুবিধা নেই। 1.5 দেই আমরা ভিতরে একটা কারণে, আমরা সাধারণত মাস্টার্সের থিসিস পিএইচডি থিসিস 1.5 লাইন দেই, কারণ হচ্ছে ওখানে যারা সুপারভাইজার বা রিভিউয়ার যারা আছে তারা কমেন্ট করার জন্য মাঝখানে 1 পয়েন্ট ওই ফাঁকা জায়গাটা লাগে। বাট আপনি যদি অর্গানাইজেশনে বিজনেস রিপোর্ট লেখেন তাহলে সিঙ্গেল স্পেস দিবেন, নো প্রবলেম। এটা আমি আসলে বিজনেস রিপোর্টের পার্সপেক্টিভ থেকে সিঙ্গেল স্পেস বলছি। আর 1.15 দেয় অনেকে, সমস্যা নাই। 1.15 যেটা বিল্ট ইন আছে এমএস ওয়ার্ডে ওইটা দিলেও কোনো সমস্যা নেই। বলেন আর কিছু। কি কারণে আপনারা একটা স্টুডেন্টকে রিরাইট করতে বলতে পারেন? এটা যে কোনো কারণেই হইতে পারে। তার রিপোর্টে যদি অনেক কিছুই হইতে পারে, এমন হইতে পারে যে কোনো ফ্যাক্টস এন্ড ফিগার্স ঠিক মতো নিয়ে আসে নাই, তার ফরম্যাটিং ঠিক নাই, বা তার রিপোর্টের কন্টেন্টেই নাই, অনেক কারণেই হইতে পারে। এটা রিয়েল টাইম, এটা আগে থেকে বলা শক্ত। বাট ইউজুয়ালি কি হয়, দেখা যাচ্ছে যে তার এক তো প্লেজারিজম ওই পলিসি অনুযায়ী রিরাইট রিডু এটা হইতে পারে। 50% বেশি হলে স্ট্রেট রিডু, 35 থেকে 55% 50% মধ্যে হলে রিরাইট করে কমায় নিতে আসতে হয়। তারপরে তার হয়তো কোনো মেজর জিনিস বাদ পড়ে গেছে যেটা থাকা উচিত ছিল সেটা নাই, তার রিপোর্টের কন্টেন্টই নাই ঠিক মতো, বা কন্টেন্ট যেটা টাইটেল সে দিছে সেই অনুযায়ী তার অ্যানালাইসিস হয় নাই, আরো অ্যানালাইসিস করতে হবে। এটা বোর্ডে ডিফেন্সের সময় যদি বোর্ড মনে করে যে এটা রিরাইট দেওয়া উচিত তখন রিরাইট দিবে, ঠিক আছে। বাট এগেইন সুপারভাইজার যদি বলে না আমি দিব না রিরাইট, তাহলে আবার কেউ জোর করেও দিতে পারবে না। এই জন্য সুপারভাইজারের সাথে যোগাযোগ রাখবেন, সুপারভাইজারকে দেখায় রিপোর্ট সাবমিট করবেন, তাহলে সুপারভাইজার বাঁচাবে। নাহলে তো সুপারভাইজারের ঠেকা পড়ে নেই আপনারা বাঁচানোর, ঠিক আছে। যেমন আমার আন্ডারে যারা করে, আমার সাথে যারা যোগাযোগ করে, আমি তাদেরকে বলি যে না ও সমস্যা নাই, এখানে আমার ল্যাপসেস থাকলে আমি সেটা বলে দিই। কিন্তু আমারও একজন ইন্টার্ন, এই এতদিন আমার 11 বছরের আইবিএ শিক্ষকতা জীবনে একজনকে আমি রিডু দিছি। কেন রিডু দিছি? সে খুব টপার ছিল এমবিএর, 3rd না 4th ছিল, 3.83 সিজিপিএ। সে একটা কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতো তখন, সেখান থেকে সে ইন্টার্নশিপ রিপোর্ট করছে। তারপরে সে কোম্পানি চেঞ্জ করে আরেক কোম্পানিতে চলে গেছে, চিটাগাং এ, তার বাড়ি ছিল মনে হয় চিটাগাং। আমি জানিও না, ইন্টার্নশিপ রিপোর্টের ডিফেন্সের সময় তাকে যখন সে রিপোর্ট তো আমাকে দেখায় নাই ঠিক মতো, সে যখন দেখানো শুরু করছে বিভিন্ন সফটওয়্যারের স্ক্রিনশট দেখাচ্ছে। তো বোর্ডের চেয়ারম্যান বলছে আচ্ছা ঠিক আছে বাদ দাও, তুমি আমাদেরকে সফটওয়্যারটা দেখায় এক্সপ্লেইন করো। তখন সে বলে যে স্যার আমি তো সফটওয়্যার দেখাইতে পারবো না, কারণ আমি আর এখন এই কোম্পানিতে নাই, আমি এখন ওইখানে চলে গেছি। তখন তো আমি অবাক যে আমি সুপারভাইজার, আমি জানি না যে সে আর নাই, সে এটা দেখাইতে পারবে না। সে তো আমার আগে বলবে ডিফেন্সের আগে যে স্যার আমি এই কোম্পানিতে নাই, আমি ওইখানে চলে গেছি, আমি কিন্তু সফটওয়্যার দেখাইতে পারবো না। তখন আমি আগে আসতাম, আমি তাকে বলতাম যে না স্যার ও আসলে এটা সমস্যা হয়ে গেছে, ওটা দেখাইতে পারবো না। তো যেহেতু সে আমাকে আগে ইনফর্ম করে নাই, তখন আমি বলছি যে স্যার আমি তখন তাকে উল্টা আমি জিজ্ঞেস করলাম, তুমি যে চলে গেছো তুমি তো আমার কিছু জানালে না, এই মোবাইল ইন্টারনেটের যুগে তুমি আমার এটা জানাইলে না, তুমি চলে গেছো এখানে, একে তো তোমার রিপোর্ট কিছু হয় নাই, ডিফেন্সের সময় তুমি উত্তর দিতে পারতেছো না, আর এখন বলতেছো যে আমি ওই কোম্পানিতেই নাই, চলে গেছি আরেক জায়গায়। তো তখন আমি আর তাকে সেভ করি নাই। তখন যখন বোর্ডের চেয়ারম্যান যখন বলছে যে না একে তো রিডু দেওয়া উচিত, আমি বলছি জি স্যার দেন, দিয়ে দেন, আপনারা যেটা ভালো মনে করেন। তো আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনার সেভিয়র এখানে হচ্ছে আপনার একাডেমিক সুপারভাইজার। সো আপনি সুপারভাইজারের সাথে, আমরা প্রায় সময় দেখি গার্বেজ নিয়ে যখন আসে ডিফেন্সে, আমরা স্ট্রেট জিজ্ঞাসা করি এই কয়দিন গেছো সুপারভাইজারের কাছে, তখন সুপারভাইজার বলে যে না ওরা তো আমি চিনি না, আমি তো এখানে ডিফেন্স বোর্ডে বসে জানলাম যে ও আমার স্টুডেন্ট। তো যখন আপনার ইন্টার্নশিপ সুপারভাইজার এই কথা বলবে, তো তখন আপনারা বাঁচাবে কে? তখন তো আল্লাহ বাঁচাবে একমাত্র আপনাকে, আল্লাহ বা যে ধর্মে আছেন সেই সৃষ্টিকর্তা ছাড়া আপনারা তখন বাঁচানোর কোনো উপায় নেই। তো সৃষ্টিকর্তারাও যথেষ্ট রেশনাল, তখন ওনারা আর বোর্ডের মনের মধ্যে এমন কোনো কিছু ওহি পাঠান না যে আপনি বেঁচে যাবেন। তো তখন অবধারিতভাবে আপনি রিডু রিরাইট যেটা খাওয়ার সেটাই খাবেন। বুঝা গেছে? ইয়েস স্যার। এত কথা এই কারণেই বললাম যাতে আপনারা একটু সিরিয়াসলি রিপোর্টটা লিখে জমা দেন। বলেন নুসরাত।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে স্লাইডটা কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ এই মইনুল, এই স্লাইডটা আছে না আপনার কাছে? যেটা আমি পাঠাইছিলাম স্যার ওটা? আমি যেটা দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা মনে আছে স্যার, আপনার স্লাইড তাহলে যেটা। স্টুডেন্টদের পাঠিয়ে দিন। আচ্ছা আর না থাকলে স্লাইড থেকে নিয়ে গুলো পাঠিয়ে শেয়ার করে দেওয়া যায় স্যার। আমি দিয়ে এটা দিবেন। মেল করে দিব না স্যার? হ্যাঁ মেইল করে দিয়ে দিবেন মইনুল, অসুবিধা নেই। আর কিছু বলেন, আর কার কিছু কি জানার আছে? কারো কোনো প্রশ্ন নাই? নো স্যার। ঠিক আছে, তাহলে আমি যেটা সবাইকে সাজেস্ট করব, যারা ফুল টাইম হোক পার্ট টাইম হোক সবাই সুপারভাইজার স্যারদের সাথে যোগাযোগ করে, ফুল টাইমাররাও শুরু থেকেই রিপোর্ট কিভাবে লিখবে সেইটা নির্দেশনা নিয়ে কাজ শুরু করে দেন। ঠিক আছে, কারণ আপনারা ইন্টার্নশিপ করতেছেন, সেটার অবজেক্টিভ হচ্ছে অর্গানাইজেশনে গিয়ে মানায় নেওয়া, খাপ খায় নেওয়া। কিন্তু রিপোর্ট ডিফারেন্ট জিনিস এবং রিপোর্টের অবজেক্টিভ ডিফারেন্ট। রিপোর্টের অবজেক্টিভ, একটা ফর্মাল রিপোর্টের অবজেক্টিভ টাইটেল কি তার উপরে নির্ভর করবে। সো এই জিনিসগুলা সুপারভাইজারের সাথে যোগাযোগ করে, আর এখন তো আমরা অনলাইন মিটিংটাকেও অ্যাকসেপ্ট করব। সো সবার যেটা ওই যে মিটিং এর যে একটা শিট জমা দিতে হয় সেটা মেনটেন করবেন, এবং সেইটা অনলাইন মেইল টেইল এবং সেই অনলাইন ইয়েটাকে আমরা অ্যাকসেপ্ট করব। সেটা ঠিকঠাক মতো অর্গানাইজেশন অর্গানাইজেশন বলছি, সুপারভাইজারের সাথে সেটা এন্ডোর্স করে নিয়ে আমাদের কাছে অবশ্যই জমা দিবেন। আর কারো কোনো প্রশ্ন না থাকলে এখন ছুটি দিয়ে দিব। মইনুল স্যার, কয়জন আসে নাই? স্যার 3 জন। ওই একজন যে পারমিশন নিচ্ছে সে ছাড়া আরো 3 জন। জি স্যার। এই 3 জনকে শোকজ করেন এবং তাদের সুপারভাইজারদেরকে এটার ইয়েতে রাখবেন, লিংকে রাখবেন, মানে তাদেরকে জানা দিবেন যে আপনাদের এই 3 জন ইন্টার্ন, আপনার এরা রিপোর্ট রাইটিং সেশনে আসে নাই, কোনো কারণও তারা দর্শায় নাই, কোনো পারমিশনও তারা নেয় নাই। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি যোগাযোগ ওই 3 জনকে মেইল করবেন যে কেন তাদেরকে ইন্টার্নশিপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে না, এটা একটা তাদেরকে মেইল দিয়ে দিন। ঠিক আছে স্যার। তারা এই সেমিস্টারে আর ইন্টার্নশিপ করতে পারবে না কেন, এবং কেন মানে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, এটা তারা জানি কারণ দর্শায় আমার কাছে, এটা তাদের 3 জনকে মেইল দিয়ে দেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখেন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস। আমরা বলেই দিচ্ছি যে আপনার সমস্যা থাকলে আপনি পারমিশন নিয়ে নেন, আমরা পারমিট করব যে হ্যাঁ একজন যেমন আজকে প্লেনে আছে, সে অ্যাটেন্ড করতে পারে নাই, সে আমাদেরকে জানাইছে, তো আপনি আসতে পারবেন না, আপনি জানাবেন না। হঠাৎ করে যদি সমস্যায় পড়েন তাহলে ফোন বাই দিস টাইম আমাকে ফোন করতে পারতো, মইনুলকে ফোন করতে পারতো, বাট পুরো সেশনের চলাকালীন কিছুই জানায়নি। তার মানে এটা কি গুরুত্ব না দেয়া? তো ইন্টার্নশিপকে কেউ যদি গুরুত্ব না দেয় তো সে না দিলে না দিক, আমাদের তো কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো কোয়ারিজ থাকলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা ক্যারিয়ার সেন্টারে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আর ইন্টার্নশিপ রিপোর্ট যাই করবেন না কেন, এই যে একজন আবার মেসেজ পাঠাইছে, কে এটা, ফিউ মিনিটস লেট, আহমেদ ফাহাদ, যেটা আছে তো এখানে, আপনি আছেন তো, অসুবিধা নেই। আর অর্গানাইজেশন যাই হোক না কেন, যেমন 36 জন না 37 জন সিটি ব্যাংকে, তো এখন তারা সবাই সিটি ব্যাংক নিয়ে যদি রিপোর্ট করতে না পারেন সেটা একটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। সেই কারণে আপনারা সুপারভাইজারের সাথে কথা বললে টপিক ঠিক করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। এই মইনুল দেখেন কারা কারা চ্যাটে মেসেজ পাঠাচ্ছে, কি অবস্থা। আমি আপনাকে অ্যাসাইন করে দিয়ে করতেছি, আপনি কিছুক্ষণ দেখেন, দেখে এগুলো চেক করে নেন। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি লিভ করতেছি। আপনারা আর কিছুক্ষণ থাকেন, মইনুলের সাথে কোনো কোয়েরিজ টোয়েরিজ থাকলে এগুলো সেরে নেন, আমি লিভ করতেছি। স্যার, হ্যাঁ স্যার চ্যাপ্টার গুলো ভাগ করবো কিভাবে একটু বলা যাবে একবার, মানে কোন চ্যাপ্টার কি ইনক্লুড করব? এটা তো আপনার সুপারভাইজারের সাথে কথা বলে ঠিক করে নেবেন, আপনার টপিকের উপরে ডিপেন্ড করবে। ইউজুয়ালি আপনার 4-5টা চ্যাপ্টার থাকবেই। কি কি থাকবে, যেমন আপনার ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি একটা থাকতে পারে, সেপারেট মেথডোলজি নাও থাকতে পারে, কোম্পানি ওভারভিউ থাকবে, ফাইন্ডিংস এন্ড অ্যানালাইসিস থাকবে, তারপরে কনক্লুশন তো থাকবেই। ঠিক আছে, সো এগুলো সুপারভাইজার স্যারের সাথে যদি ক্লোজ যোগাযোগ রাখেন তাহলে এগুলো নিয়ে সমস্যা হবে না। আপনার সুপারভাইজার কে? স্যার সুদপা ম্যাডাম। তো কোনো সমস্যাই নেই, ম্যাডামের সাথে যোগাযোগ রাখবেন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা একটু সমস্যায় পড়ে, কিছু কিছু ফ্যাকাল্টিকে তারা রিচ করতে পারে না। তো এই ক্ষেত্রে আপনি সেফ সাইডে থাকার জন্য ইমেইল করে স্যারের অ্যাপয়েন্টমেন্ট চাবেন, কারণ ইমেইলের তো আপনার কাছে রেফারেন্স থেকে যাচ্ছে,
পরে যদি স্যার বলেও যে তুমি তো আমার সাথে যোগাযোগ করো নাই, তখন আপনি ইমেইল গুলো রেফারেন্স দিতে পারবেন, স্যার এই দেখেন আমি আপনাকে 10 বার ইমেইল করছি। ঠিক আছে? তো জি স্যার। অবশ্যই ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট চাবেন আপনার টিচারের কাছে, এসএমএস করে অ্যাপয়েন্টমেন্ট চাবেন। ঠিক আছে? সো এগুলো মেইনটেইন করলে অ্যাটলিস্ট আপনার বাঁচার একটা সম্ভাবনা থাকবে। তখন স্যারকে যখন দেখাবেন যে স্যার এই দেখেন আপনাকে 10 বার ইমেইল করছি, 15 বার এসএমএস করছি, আপনি উত্তরও দেন নাই, এখন আমার রিডু দিচ্ছেন। হ্যাঁ, তো অ্যাটলিস্ট তখন ওটা বলতে পারবেন যে স্যার আমার কাছে রেফারেন্স আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব। ওকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ করলাম। আপনারা কিছুক্ষণ থাকেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। হ্যাঁ অহনা বলো, আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। স্যার মেবি মিস করেছি স্যার। আরেকবার বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। কিভাবে সিলেক্ট করব? জি, রিপোর্টের টপিকটা কিভাবে সিলেক্ট করব? সুপারভাইজার, তোমার সুপারভাইজার স্যারের সাথে কথা বলো। সুপারভাইজার যেটা অ্যাপ্রুভ করে দিবে সেটাই ফাইনাল। তোমার সুপারভাইজার কে? ওকে স্যার। তোমার সুপারভাইজার কে? স্যার মহিউদ্দিন স্যার। হ্যাঁ স্যারের সাথে কথা বলো, স্যার যেটা ফাইনাল করে দিবে সেটাই। স্যার মহিউদ্দিন স্যার। ওই তো স্যারের সাথে কথা বলো, স্যারের সাথে ওকে ওকে স্যার, থ্যাংক ইউ অ্যাপয়েন্টমেন্ট স্যার। মেইল করো, মেইল করে অ্যাপয়েন্টমেন্ট করো, করে কথা বলো। ওকে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করেন, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন সাথে সাথে। আর সুপারভাইজারের সাথে সবসময় একটা জিনিস সবাই মাথায় রাখেন, সুপারভাইজারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সবাই সুপারভাইজার পাইছে? পাইছে স্যার। জি স্যার। ফাইন, কোনো কেউ বাদ নাই। ওকে গুড। একজনের শুধু ট্র্যাক্স করতে পারি নাই স্যার, 167 জনই পাইছে। কে পায় নাই? সুপারভাইজার পায় নাই কে? না পাইছে স্যার, ওনারা মানে ওনার ইয়াটা পাইনি এখনো, উনি কার আন্ডারে আছেন আর কি। এটা কে? ওরা যোগাযোগ করেন। হ্যাঁ স্যার, ওটা জানানো হয়েছে। ও যদি সুপারভাইজার না পেয়ে থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। রাফিয়া, হ্যালো। আচ্ছা, জি, কে মনোহর আসে ভাই। নাই? বিবিএর কে আসে নাই? না, বিবিএর সবাই প্রেজেন্ট। আমি আপনাকে মেল করেছি। আপনি মেল করছেন, আমি পিপিটিটা মেল করছি, আপনি ওটা আপনাদের ব্যাচে ফরওয়ার্ড করে দেন। হ্যাঁ, ওয়ার্কশপ পিপিটিটা। আচ্ছা রাফিয়া, তাহলে আপনি আর তো মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে ইয়ে নিয়ে, অফিস সংক্রান্ত বা জানা সংক্রান্ত কিছু আছে, কারণ নোটিশ সবই আপ টু ডেট, সবাই জানে। অর্ণব কি আছেন? হ্যাঁ অর্ণব, আপনার তাহলে সবচেয়ে বেশি মেসাকার অবস্থা, বলেন। আপনার তাহলে 4-5 জন মনে হয় আছে। আমি আলাদা করে আপনাকে লিস্ট দিয়ে জানাচ্ছি ভাই। আপনি আমাকে দুইটা লিস্ট হ্যাঁ মেল করে দিন। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই পিপিটিটা পাঠাইছেন আমাকে? পিপিটিটা আমি পাঠাইছেন? পাঠাই দিছি, আপনি দেখেন, চেক করেন, মেলে পাঠাই দিছি, আপনি ওটা সেন্ড করে দেন সবাইকে এগুলো সহ। ওকে, রাফিয়া আপনিও করে দিয়েন। হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই। ভাই আমরা যারা হচ্ছে পার্ট টাইম, তারা ওই জবের এক্সপেরিয়েন্স লেটার বা ওই জাতীয় একটা ডকুমেন্ট আপনাকে দেওয়ার কথা ছিল, এটা কি দেওয়া লাগবে ম্যান্ডেটরি? হ্যাঁ হ্যাঁ, না দেখলে আমরা বুঝবো কেমন আপনি পার্ট টাইমে আছেন, 6 মাস আপনার জব এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। যারা এমন পার্ট টাইমে আছেন, 6 মাস জব এক্সপেরিয়েন্স আছে, তারা অবশ্যই তাদের ডকুমেন্ট গুলি পাঠাবেন, নাহলে তো আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো না। ইভেন তখন আপনাদেরকে যে দিব, ওই অবস্থা থাকবে না। একজন স্টুডেন্ট আছে যার 3 মাস সম্ভবত আছে, আপনার জব এক্সপেরিয়েন্স আছে, উনি ফুল টাইমের সাথে করবেন। হ্যাঁ স্যার, আমি স্যার 3 মাসের জব এক্সপেরিয়েন্স স্যার। এখন আসলে আপনি কি পার্ট টাইমার? জি স্যার, পার্ট টাইমে আছি। আমার মানে 3 মাস হয়েছে আমি জয়েন করেছি। 3 মাস হয়েছে জয়েন করেছেন, আগে কোনো এক্সপেরিয়েন্স নেই? না স্যার। না থাকলে আপনি একটা অ্যাপ্লাই করেন আপনার থ্রু আপনার সুপারভাইজার দিয়ে। যে আপনার সুপারভাইজার কে? স্যার সুতপা মিস। আপনি তো সুতপা ম্যাডামের সাথে কথা বলে একটা অ্যাপ্লাই করেন যে আমি ফুল টাইমের সাথে শেষ করব, আমার 3 মাসের জব এক্সপেরিয়েন্স আছে, আর ওটার একটা প্রুফ দিয়ে দিন। আচ্ছা ওকে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম মনির ভাই। জি আসসালামু আলাইকুম। জি মনির ভাই, ওই যে আমাদের আমাকে ওই অফিস থেকে ওই আপনার এক্সপেরিয়েন্স লেটারটা ওই 7 তারিখে দিতে চাইছে, ওটা কি মানে ডেট পার হয়ে যাবে ততদিনে
জমা দেওয়ার? না না না, আপনি তো 24 তারিখে আপনাদের মনে হয় রিপোর্ট রাইটিং এর, বাট আমরা 10 তারিখ পর্যন্ত অ্যালাউ করবো, যেহেতু আচ্ছা, আমরা ঠিক আছে। এটা তখন বলতেছি যে ইয়া দিবেন। আপনি কি ঠিক আছে। পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইম। পার্ট টাইম, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর কারো কোনো কিছু জানার আছে? বা আমি একজনকে শুধু পাইনি যে সুপারভাইজার পেয়েছে কিনা, আমি এইটা জানাবো। ওনাকে ফোন দিয়েছিলাম, ফোনটা অফ, নামটাও খেয়াল করতেছেন। আমি ফোন দিব ওনাকে, অথবা রাফিয়া। মনু ভাই ওটা হ্যাঁ, মানে প্রত্যয়ের ওটা কিন্তু ও মেল করেছে, আমাকে স্ক্রিনশট দিলো, আমি কিন্তু পাঠিয়েছি আপনাদেরকে প্রত্যয়কে স্ক্রিনশটটা। পাঠিয়েছেন না? কি এটা? ও না মানে প্রত্যয়। আমাকে তানভীর ভাই ফোন করে বললো যে প্রত্যয়টা পাচ্ছে না। ও আচ্ছা পরে আচ্ছা, আমি তাহলে ঠিক প্রত্যয়কে আছে। বললাম, ও প্রত্যয়, আবার হ্যাঁ, দিয়েছে, আবার আমি মেল পেয়েছি, ফটো দিয়েছে। পেয়েছি, রাফিয়া পেয়েছি। আচ্ছা আচ্ছা, ও কার আন্ডারে করতেছে মেলটা, আমি দেখতেছি। ও মনে হয় মুশাজ্জান স্যার আন্ডারে SMJ করতেছে, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসএমজি এর আন্ডারে করতেছে। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যালো মইনুল ভাই, এই যে আমিও শেখ মোর্শেদজান স্যারের জন্য যে আয়াজ আপনাকে কল দিয়েছিলাম অনেক, আচ্ছা, হ্যাঁ 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 না স্যারকে আমার হ্যাঁ 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 10 জন গিয়েছে লিস্টটা। এরপর আপনি কালকে আমাকে একটু ফোন দিয়ে 10 জনের লিস্ট আমি আপনাকে দিয়ে দিব। না আপনাকে না আপনাদের সবাইকে দিব না, 10 জনের যারা আছেন। আচ্ছা জি জি জি, ওটা কি প্লেসমেন্ট অফারটা মনে হয় না? জি না না, প্লেসমেন্ট অফার না। আপনি যে সুপারভাইজার যে নিয়েছেন, জি জি সুপারভাইজার তো কনফার্ম করেছে আপনাকে। কাদের পেয়েছি আমি এই মোর্শেদজান স্যারের, অন্য জানাবো না। আপনি ফোন দেন কালকে একটু কাইন্ডলি। স্যারকেও তো মেল, ওকে ঠিক আছে, জি ওকে জি সালাম। ঠিক আছে মনুল ভাই, জি। আমি তো জাওয়াদ স্যারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, পরে আপনাকে ইমেল পাঠিয়েছি। তো স্যার পরে কনফার্ম করেছে কিনা এটা আমি এখনো জানিনি। না, স্যার তো আপনাকে কনফার্ম করেছে না? স্যার আমাকে বলেছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে। বাট উনি আপনাকে নিবেন যে ওটা কনফার্ম করেছে, ওটার কোনো মেল দিয়েছে আপনাকে? না, ফিরতি কোনো মেল দেয়নি স্যার। তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিভাবে আপনাকে স্যারের সাথে এনগেজ করাবো? স্যার বলেছে স্যারের কোনো প্রবলেম নেই যদি স্যারের ফ্রি থাকে। হ্যাঁ, তাহলে স্যারকে বলে আপনি মেল দেন, ওই মেলটা ফরওয়ার্ড করেন যে ফ্রি থাকে, যেটা স্যার মেল দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিঠি দিয়েছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, দিয়ে থাকলে সমস্যা নেই। আপনি স্যারকে মেল দেন যে স্যার অফিসিয়াল কোনো ইয়ে নেই, আপনি মানে আমি আপনার করতে পারবো স্যার, অফিসিয়াল কোনো ব্যান্ডেজ নেই। আচ্ছা মনির ভাই, জাস্ট ছোট একটা, এই লিস্টটা কি শেয়ার করা যায় সব স্যারের আন্ডারে? না না না, কয়জন ওইটা শেয়ার করা যায়, মানে প্রত্যেকের আলাদা আলাদা তো করা যাবে না। হ্যাঁ, ফ্যাকাল্টি জানবে শুধু যে ওনার আন্ডার কারা কারা আছেন। উনি যদি গ্রুপ করে আপনাদের সাথে শেয়ার করেন, সেটা তো স্যাররা মানে যেভাবে অপারেট করেন আর কি। অ্যাকচুয়ালি ওটা হলে সুবিধা হতো, তাহলে আমরা কোঅর্ডিনেট করে একসাথে স্যারের সাথে বসতে পারতাম আর কি। আর স্যারই তো এটা ইয়ে করার কথা, ইনিশিয়েটিভ নেওয়ার কথা আপনাদের একসাথে বসার জন্য। আপনারা আগে 1-to-1 যোগাযোগ করেন, কনফার্মেশন পাওয়ার পরে স্যার নিশ্চয়ই গ্রুপ করতে বলবেন। হ্যাঁ আচ্ছা ওকে। আর কারো কিছু জানার আছে? ঠিক আছে অর্ণব, হ্যালো। জি ভাই, আপনার মেলের অপেক্ষা রইলাম, কারণ সবগুলিতে তো আবার মানে কারণ দর্শানোর ইয়ে দিতে হবে। ঠিক আছে, ভালো থাকেন। ফারিয়া ভালো থাকেন, রাফিয়া ভালো থাকেন। খোদা হাফেজ। আপনি ভালো থাকেন ভাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।